অনেকগুলা বিষয় আছে। দেখেন কি কি আছে। আমাদের বৈশ্বিক ইতিহাস ও ভূরাজনীতি, তার ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ প্রণালী, গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, সীমারেখা, ভৌগোলিক উপনাম, আন্তর্জাতিক দিবস এবং সর্বশেষ আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে বেশ অনেকগুলা বিষয় আছে। তো এই জিনিসগুলা আমরা বিভিন্ন সময় জানি বা বিভিন্ন সময় নিউজে দেখি, কিংবা অনেকেই আমরা মুখস্থ করি। তা আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে ব্যাকগ্রাউন্ড বা কিছু ঘটনা টটনা নিয়ে আপনাদেরকে একটু ব্যাখ্যা করার, প্লাস আপনাদেরকে ম্যাপটাও একটু দেখাতে, যাতে করে আপনারা এই বিষয়গুলো সহজে অনুধাবন করতে পারেন যে আসলে এই ভূরাজনীতি বা বৈশ্বিক ইতিহাস বা প্রণালী এগুলা এগুলা কেন এত গুরুত্বপূর্ণ বা কি দরকার এদেরকে। তো আমরা আপনাদের একটা ম্যাথের ক্লাস নিয়েছিলাম আগে। তো আজকেও আমরা একটু ম্যাথ নিয়ে, সরি, ম্যাপের ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমরা একটু ম্যাপ নিয়ে একটু কথাবার্তা বলবো। যেমন আমরা যদি বাংলাদেশ থেকে শুরু করি, দেখেন বাংলাদেশের আমরা বলছিলাম বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। বঙ্গোপসাগর এটা বিশ্বের বৃহত্তম উপসাগর যদি বলা হয়, এটা বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগর থেকে, আচ্ছা আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু কনফার্ম করবেন আগে একজন। স্ক্রিনটা জি, কি দেখা দেখতে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো বঙ্গোপসাগরের সাইডে দেখেন আমাদের আছে কি আন্দামান সাগর। এবং আন্দামান সাগরের এখানে একটা গুরুত্বপূর্ণ দ্বীপ আছে, সেটা আন্দামান এবং নিকোবর আইল্যান্ড। এই বড়টা আন্দামান এবং তার সাইড নিকোবর। এই দুইটা এবং এর আশেপাশে এইদিকে আরো ছোট ছোট কিছু দ্বীপ আছে। তো ঐতিহাসিকভাবে ভারতবর্ষের যত মানে দেখা যাচ্ছে রাষ্ট্রদ্রোহী তৎকালীন ব্রিটেনে, তো ব্রিটিশ শাসিত ভারতবর্ষে তাদেরকে দেখা যেত যে কি করতো, যে এইখানে নির্বাসনে পাঠাতো। তো এইখানে নির্বাসনে পাঠালে এই যে অঞ্চলটা বলা হতো সমুদ্র, এই যে সমুদ্র পার হয়ে আসে, এটাকে বলা হচ্ছে কালাপানি। মানে আন্দামান নিকোবর এখানে যে জেলটা, এটাকে বলা হচ্ছে কালাপানি। এবং এখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষ, মানে এখান থেকে পালানোর কোনো সুযোগ ছিল না, কারণ এখান থেকে আপনি কত দূর যাবেন, চারিদিকে তো সমুদ্র আর সমুদ্র। তো এটা বাংলাদেশের বা মহাসাগরের কাছাকাছি, ভারত মহাসাগরে একটা গুরুত্বপূর্ণ দ্বীপ, যেটা এখন বর্তমানে পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। তা আমাদের বিশ্ব বাণিজ্যে একটা গুরুত্বপূর্ণ প্রণালী আমাদের পক প্রণালী। তো আমরা এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, বিভিন্ন প্রণালী, যেমন এখানে পক প্রণালী, এখানে মালাক্কা প্রণালী এবং আরো বিভিন্ন প্রণালী গুলা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আমরা আপাতত স্লাইডে যাই, তাহলে আমরা আবার কিছুক্ষণ পরে আমাদের ম্যাপে ফেরত আসবো। তা আমাদের কি বলছে, প্রণালীগুলা কেন এত গুরুত্বপূর্ণ, দেখেন আমরা এখানে এই চিত্রেও দেখতে পাচ্ছি যে প্রণালীগুলা, কারণ বিশ্ব বাণিজ্যের মোর দেন 90% সেটা এখনো আমাদের হয় কিন্তু সমুদ্র পথে। তো সমুদ্রের পথে যেহেতু হয়, সেহেতু প্রণালীটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা প্রণালী, একটা ছোট্ট একটা চ্যানেল, সেটা কি করে, সেটা আপনার অনেক ট্রাভেল টাইমটা কমায় দেয়। যেমন বর্তমানে একটা প্রণালী নিয়ে কিন্তু অনেক টানাটানি চলতেছে। সেটা কোন প্রণালী কেউ বলতে পারবেন? প্রতিদিনই প্রায় নিউজ হচ্ছে আন্তর্জাতিক ইস্যুতে। সেটা যে এই প্রণালীটা। এবং এটা দুঃখিত, এই আমি জুম করতে বলছি, এই প্রণালীটা বাবেল মানদেব। বাবেল মানদেবের এখানে এই যে এই পাশে ইয়েমেন যে দেশটা আছে, ইয়েমেন দেশটা মানে এই হুতি বিদ্রোহী, এদের সাথে ইসরায়েলের একটা টানাপোড়েন চলতেছে। এবং এইখানে হুতি বিদ্রোহীরা তারা হুমকি দিয়েছে যে এদিক দিয়ে ইউরোপের বা এই ভূমধ্যসাগর থেকে বা সুয়েজ খাল হয়ে কোনো জাহাজ এদিকে আসলে সেগুলাকে তারা ধ্বংস করে দিবে। এবং এই হুমকির ফলে অনেক জাহাজ, তারা কি করছে, এদিক দিয়ে ঘুরে প্রায় এদিক দিয়ে আসলে যে সময়টা লাগতো, তার থেকে প্রায় 10 থেকে 12 দিন বেশি লাগে এই দিক দিয়ে আসতে। এবং তারা এই দিক দিয়ে যাচ্ছে। ফলে বর্তমানে একটা বেশ টানাপোড়েন চলছে আমরা দেখতে পাচ্ছি। তো এইরকম বিভিন্ন বিষয়, যে একটা ছোটখাটো প্রণালীটা কি করে, প্রণালীর আশেপাশে নিশ্চয়ই কয়েকটা দেশ থাকে বা একটা দেশ থাকে বা একটা দেশের মাঝখান দিয়ে হয়।
তো সেই দেশটা বা ওই ওই কয়েকটা দেশের ভিতরে যদি একটা সম্পর্কের টানাটানি থাকে, তখন দেখা যায় বিশ্ব রাজনীতি বা বিশ্ব বাণিজ্য সেগুলো মানে খুব বড় ভাবে হচ্ছে এফেক্টেড হয়। সো আমরা আজকে হচ্ছে এশিয়া আর ইউরোপ মহাদেশের বিভিন্ন প্রণালীর অবস্থান এবং কোন প্রণালী কি করে সেগুলা নিয়ে আমরা একটু দেখবো। আপনারা এখানে চিত্রেও হচ্ছে কিছুটা সংক্ষেপে দেখতে পাচ্ছেন, যেমন হচ্ছে আমরা পক প্রণালীর কথা বলছিলাম, যেটা হচ্ছে ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে অবস্থিত। তো এখানে পক প্রণালী আছে। তারপরে মালাক্কা প্রণালী, মালাক্কা প্রণালীটা হচ্ছে আছে হচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মাঝখানে অবস্থিত। বসফরাস প্রণালী, বসফরাস প্রণালী হচ্ছে ইস্তাম্বুলের আহ, মাঝখানে অবস্থিত, তুরস্কতে, এশিয়া আর ইউরোপের মাঝখানে। এরপর বাবেল মানদেব প্রণালী, যেখানে কেবল বললাম যে এশিয়া আর আফ্রিকার মাঝখানে অবস্থিত। তারপরে দার্ডেনালিস প্রণালী আছে, যেটা হচ্ছে তুরস্কের এশিয়া অংশ আর ইউরোপ অংশের মাঝখানে অবস্থিত। তো এই যে বিভিন্ন প্রণালীগুলো আছে, এই প্রণালীগুলো নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলবো, এবং আমরা দেখবো যে আসলে এটা কি গুরুত্ব, সেগুলো নিয়ে আমরা একটু করবো। তো আমরা হচ্ছে প্রথমে যেটা দেখলাম এটা হচ্ছে এশিয়া আর ইউরোপের বিভিন্ন প্রণালীর অবস্থান। এরপরে দেখবো হচ্ছে অন্যান্য মহাদেশের প্রণালী, যেমন অন্য মহাদেশ কি আছে। এই উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকাকে পৃথক করছে কোন প্রণালী, কেউ বলতে পারবেন? প্রণালী না, আসলে এটাকে আমরা খাল হিসেবে চিনি। কি পানামা বললেন? খাল। পানামা খাল, এক্স্যাক্টলি। এটা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পৃথক করেছে এবং সংযুক্ত করেছে দুইটা মহাদেশকে, সরি মহাসাগরকে। মহাসাগর দুইটা কি কি মহাসাগর হচ্ছে, একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং আরেকটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এবং আচ্ছা, আমরা হচ্ছে একটু ম্যাপেই দেখাই, ম্যাপে দেখালে আপনারা বুঝতে পারবেন আটলান্টিক মহাসাগর কোনটা। এই যে এই সাগরটা, মানে আফ্রিকা ইউরোপ একদিকে, আরেক দিকে হচ্ছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা, এর মাঝখানে যে মহাসাগরটা, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। দেখেন আটলান্টিক মহাসাগরটা অনেকটাই কিন্তু ইংরেজি এস এর মতো, কারণ হচ্ছে যে এই দিক থেকে এদিকে, আবার সেই দিকেও হচ্ছে এদিক থেকে এদিকে, মানে এস এর মতো অনেকটা ইংরেজি। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর এদিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরটা যদি দেখেন, প্রশান্ত মহাসাগরের একদিকে হচ্ছে রাশিয়া, একদিকে হচ্ছে উত্তর আমেরিকা। আবার নিচে যদি দেখেন, একদিকে হচ্ছে অস্ট্রেলিয়া, এশিয়া, আর এদিকে হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই বিশাল প্রায় 5টা মহাদেশ জুড়ে হচ্ছে, বা 5টা দেশের যে তীর, এই অঞ্চলটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এবং এইখানে কি আছে, এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ আছে। এই যে দেখেন, আমরা এখন জুম করলাম, আমরা এদিকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ দেখতে পেলাম। এবং এখানে এই দ্বীপের সংখ্যা প্রায় হচ্ছে 25,000, মানে ওই যে প্রশান্ত মহাসাগর, পুরা প্রশান্ত মহাসাগরের দ্বীপের সংখ্যা প্রায় 25,000। এবং এই দ্বীপগুলাকে হচ্ছে আমরা কি করি, পলিনেশিয়ান দ্বীপ, মেলানেশিয়ান দ্বীপ, মাইক্রোনেশিয়ান দ্বীপ ইত্যাদি বিভিন্ন ভাগে হচ্ছে ভাগ করি। তো এটা হচ্ছে পানামা খাল। এরপরে হচ্ছে আমাদের উপরের দিকে যদি আমরা দেখি, এদিকে আমরা এর আগে বলছিলাম যে কিছু কিছু প্রণালী বা সাগর আছে যেগুলো নিয়ে আমরা কোনোদিন শুনি না, কিন্তু এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। যেমন কানাডার এখানে দেখেন, এটাকে বলা হচ্ছে হাডসন উপসাগর। এবং এইখানে একটা প্রণালী আছে, এই প্রণালীটাকে বলা হচ্ছে হাডসন বে। এবং এখানে একটা সমুদ্র, যেটা হচ্ছে গ্রিনল্যান্ডের থেকে হচ্ছে কানাডাকে পৃথক করছে, এটাকে বলা হচ্ছে ল্যাব্রাডর সি। এবং এখানে হচ্ছে আরেকটা প্রণালী আছে, যেটা ল্যাব্রাডর প্রণালী বলা হয়। এছাড়া আমেরিকার যদি আমরা দেখি, আমেরিকার সাইডে দেখেন ফ্লোরিডা এবং আমেরিকার মাঝখানে, তো আচ্ছা এখানে হচ্ছে আমরা এটা করছি না। তো ফ্লোরিডা এবং আমেরিকার মাঝখানে হচ্ছে ফ্লোরিডা প্রণালী অবস্থিত। তো এটা আপনাদের একটু জানা দরকার। আর এইখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ অঞ্চল, যেটা হচ্ছে ইংল্যান্ড এবং এই পাশে হচ্ছে ফ্রান্স, এর মাঝখানে অবস্থিত। এই এই লেখাটা দেখা যাচ্ছে, এটা কি বলে, ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেলের নাম আপনারা অনেকে শুনছেন। ইংলিশ চ্যানেল প্রতি বছর অনেকে হচ্ছে সাঁতার কেটে পাড়ি দেয়। কিংবা ইংলিশ চ্যানেলটা হচ্ছে ইউরোপের বা ইংল্যান্ডের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষার ক্ষেত্রে। এবং ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্স, এদের ভিতরে হচ্ছে একটা টানেল নির্মিত হচ্ছে। আমাদের যেমন বাংলাদেশে বঙ্গবন্ধু টানেল রয়েছে, সেমনি ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে হচ্ছে প্রায় 50 কিলোমিটার লম্বা হচ্ছে একটা টানেল আছে ফ্রান্সেও, ইংল্যান্ডের ভিতরে, যেখান দিয়ে হচ্ছে গাড়ি যাওয়া আসা করে। এবং ইংল্যান্ড ওইখানে মানে স্থলপথে হচ্ছে ইউরোপের সাথে হচ্ছে ওই টানেল দিয়ে কাইন্ড অফ যোগাযোগ রক্ষা করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা অস্ট্রেলিয়ার
দিকে যাই একটু। অস্ট্রেলিয়াতে, এই অস্ট্রেলিয়া এবং হচ্ছে এই যে নিউজিল্যান্ড, এর ভিতরে একটা প্রণালী খুব গুরুত্বপূর্ণ। এই প্রণালীর নামটা এখানে একটু দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ব্যাস প্রণালী। ব্যাস প্রণালীটা, এই সরি, ব্যাস স্ট্রেইট অস্ট্রেলিয়া আর তাসমানিয়ার ভিতরে। এটা কেন গুরুত্বপূর্ণ? এই প্রণালীটা গুরুত্বপূর্ণ এই কারণে, মানে এটা আসলে খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু বর্তমানে হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ভূরাজনৈতিক ভাবে হচ্ছে আমরা হচ্ছে দেখছি যে অকাস আঞ্জুস এরকম বিভিন্ন আহ, চুক্তি হচ্ছে, সামরিক চুক্তি বা হচ্ছে ত্রিপক্ষীয় চুক্তি, যেগুলোর ক্ষেত্রে হচ্ছে ব্যাস প্রণালীটা ইদানিং হচ্ছে নিউজে আছে। এবং এটা নিয়ে কিন্তু খুব রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের যে প্রিলিমিনারি পরীক্ষা চলে, সেই প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে এই প্রণালীটা নিয়ে হচ্ছে কোশ্চেন আসছিল। আবার দেখেন যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এর ভিতরে হচ্ছে কি যে মালাক্কা প্রণালী অবস্থিত। এবং এই মালাক্কা প্রণালী দিয়ে কিন্তু বিশ্ব বাণিজ্যের প্রায় এক চতুর্থাংশ হচ্ছে এদিক দিয়ে হয়। কারণটা কি? এক চতুর্থাংশ না, আমি ভুল বললাম, এর বেশি, মানে অর্ধেকেরও বেশি হয় হচ্ছে এদিক দিয়ে। কারণটা কি? আপনি দেখেন এইখানে আছে হচ্ছে চায়নার মতো একটা বড় দেশ। চায়না কি করে? চায়না তাদের যত বাণিজ্য হয় সেটা হচ্ছে কোন দিক দিয়ে করে? এই যে তাদের জাহাজগুলো সবগুলো যাচ্ছে এই মালাক্কা প্রণালী দিয়ে। আবার চায়নায় অনেক আহ, যে তাদের তেল গ্যাস সেগুলোও আসে হচ্ছে কাইন্ড অফ এই প্রণালীটা দিয়ে, যেগুলো হচ্ছে সমুদ্র পথে আসে বা বিভিন্ন ইসে। রাশিয়া তাদের বিশাল একটা বাণিজ্য করে হচ্ছে এই প্রণালীটা দিয়ে, বিশেষ করে এই দিককার অঞ্চলগুলা থেকে, কিংবা তেল গ্যাসের লাইন বা তেল গ্যাসের সরবরাহ গুলা নেয় হচ্ছে এদিক দিয়ে। আবার আফ্রিকার সাথে হচ্ছে চীন বা অস্ট্রেলিয়া, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে এই প্রণালীটাই তারা ব্যবহার করে। কাজে মালাক্কা প্রণালীটা কিন্তু মালয়েশিয়ার জন্য হচ্ছে মানে একটা বিশাল গুরুত্বপূর্ণ, এবং তাদের অর্থনীতিটাকে অনেক গুণে বৃদ্ধি করেছে। এবং এটা নিয়ে হচ্ছে অনেক কথাবার্তা হয়। তো আমরা এই জিনিসগুলো দেখব। আবার এখানে দেখেন জাপান সাগর, দক্ষিণ চীন সাগর, এই অঞ্চলটায় যে বিশেষ করে সাউথ চায়না সি, এটাকে হচ্ছে সাগর, মানে বিশ্বের সবচেয়ে বৃহত্তম সাগর বলা হচ্ছে এই দক্ষিণ চীন সাগরকে। এবং এর আশেপাশে যদি দেখেন, এখানে চীন, তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপাইন, তা তো এই যে জায়গাগুলো আছে, এখানে কিছু ছোট ছোট দ্বীপ আছে। এবং চীন যেটা করে, চীনের এখন চেষ্টা হচ্ছে এইখানটায় হচ্ছে কৃত্রিম কিছু দ্বীপ তৈরি করে এখান থেকে হচ্ছে আহ দক্ষিণ চীন সাগরটার মানে অনেক খনিজ সম্পদে পরিপূর্ণ, এবং চীনের টার্গেটটা হচ্ছে এখানকার সব সম্পদ হচ্ছে সে একলা দখল করবে। কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী দেখেন, এখানে হচ্ছে ফিলিপাইন আছে, জাপান আছে, কোরিয়া আছে। তো সবারই হচ্ছে এখানে হচ্ছে একটা অধিকার আছে, কিন্তু সে হচ্ছে এটা মানে মানতে চায় না। তো এখানে চীন এবং তাইওয়ানের মাঝখানে হচ্ছে একটা প্রণালী আছে। এই প্রণালীটার নামটা কেউ না দেখে বলতে পারবেন? এই প্রণালীটার নাম, চীন এবং তাইওয়ানের মাঝখানে, কেউ মনে হয় চেষ্টা করতেছে। হরমুজ প্রণালীর নাম শুনেননি আপনারা কেউ কখনো? তাইওয়ান প্রণালী বলা হয়, বা এটা হচ্ছে সরি, এটা হচ্ছে আমি হরমুজ প্রণালী বলছি, সরি, ফর্মোজা। তো যাই হোক, আমরা হচ্ছে এগুলা হচ্ছে আপনারা একটু, আমি যেটা এটা মূল দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা পড়বেন যখন এগুলা, তখন হচ্ছে এই ম্যাপের সাথে একটু মিলাই পড়বেন, তাহলে আপনাদের জন্য এই জিনিসগুলো একটু সুবিধা হবে। তো আমরা তো হচ্ছে আমাদের মতো করে পড়াবোই, কিন্তু আপনারা হচ্ছে মূলত হচ্ছে এটা ম্যাপের সাথে মিলাই পড়বেন। এবং আরো একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে, এটা ম্যাপের ক্লাসে মানে দেখাইছিলাম। সেটা হচ্ছে রাশিয়া এবং আমেরিকা, বিশেষ করে আমেরিকার আলাস্কা, এদের মাঝখানে হচ্ছে একটা প্রণালী আছে। এই প্রণালীটার নাম হচ্ছে বেরিং প্রণালী, যে বেরিং স্ট্রেইট। তো এই প্রণালীটা কি করে? এই প্রণালীটা দেখা যাচ্ছে হচ্ছে মানে এইখানে আর এখানের ভিতরে মাত্র 82 কিলোমিটার চওড়া, মানে হচ্ছে রাশিয়া এবং আমেরিকার ভিতরে দূরত্ব হচ্ছে মাত্র 82 কিলোমিটার। এবং এইখানে যে দুইটা দ্বীপ আছে, এই বড় বিগ ডায়োমেড এবং স্মল ডায়োমেড, একটা হচ্ছে আমেরিকায় অবস্থিত, আরেকটা এই ছোটটা হচ্ছে আমেরিকা অবস্থিত, মানে আর বড়টা হচ্ছে রাশিয়া অবস্থিত। এই দুইটার ভিতরে দূরত্ব হচ্ছে মাত্র 2 কিলোমিটার একটু বেশি। তো এটা হচ্ছে টেকনিক্যালি মানে বেরিং, মানে আমেরিকা এবং রাশিয়ার ভিতরে দূরত্ব হচ্ছে মাত্র 82 কিলোমিটার। আচ্ছা, আরেকটা মজার জিনিস ম্যাপে যখন আসলাম একটু বলি, ম্যাপে আসলে আসলে অনেক কথা বলতে ইচ্ছা করে, যে ফ্রান্স এবং স্পেন
এদের মাঝখানে একটা দ্বীপ আছে, দ্বীপটাকে আমরা ম্যাপে দেখতে পারবো কিনা দেখি তো। এই যে এটা হচ্ছে ফ্রান্স এবং স্পেনের মাঝখানে, মানে যে এখানে সেটা সীমানা, সীমানার এই এই সাইডে হচ্ছে স্পেন, ওই সাইডে হচ্ছে ফ্রান্স, এবং এদের মাঝখানে এই যে দেখেন একটা আইল্যান্ড আছে। এটা এখানে কিন্তু লেখা স্পেন ফ্রান্স, মানে এটা হচ্ছে ফ্রান্সও বলে নাই, স্পেন ফ্রান্স কি বলছে দেখেন, ফ্রান্স স্পেন, স্পেন ফ্রান্স। এর কারণটা হচ্ছে এই যে দ্বীপটা আছে, এই দ্বীপটা হচ্ছে 6 মাস থাকে স্পেনের অধীনে, আর 6 মাস থাকে হচ্ছে ফ্রান্সের অধীনে। এটা কেন থাকে, এটা একটা মজার কারণ আছে। দেখেন আমরা ভারতের সাথে একটা দ্বীপ নিয়ে হচ্ছে আমাদের বিরোধ আছে অনেকদিন ধরে। আহ আহ এটার নাম হচ্ছে হারিয়াভাঙ্গা নদীতে দ্বীপটা, দ্বীপটার নাম কেউ জানেন? দক্ষিণ তালপাতা এটা কি? দক্ষিণ তালপট্টি, এক্স্যাক্টলি। তো দক্ষিণ তালপট্টি বাংলাদেশ কেন ক্লেম করে, বাংলাদেশ ক্লেম করে এই হিসাবে যে দক্ষিণ তালপট্টির যে মূল স্রোতটা, মানে দ্বীপের সাইডের যে নদীর যে মূল স্রোতটা, সেই মূল স্রোতটা হচ্ছে বাংলাদেশের অঞ্চলে, মানে বাংলাদেশ, মানে সেটা এমন ভাবে গেছে যাতে করে সেটা হচ্ছে লজিক্যালি আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী হচ্ছে সেটা বাংলাদেশের সীমান্তে পড়ে ওই দ্বীপটা। এই কারণে ওটার উপরে বাংলাদেশের দখল। যদিও সেই দ্বীপটা এখন হচ্ছে পানির নিচে আছে, কিন্তু যখন এটা আবার জেগে উঠবে তখন হচ্ছে বাংলাদেশ এবং ভারতের ভিতরে আবার কথাবার্তা উঠবে যে ভাই এটা কে, মানে এটা কি বাংলাদেশ নাকি ভারতের, ভারত দাবি করছে, বাংলাদেশ দাবি করছে। মানে ওই দ্বীপ কিন্তু মূল ভূখণ্ড থেকে অনেক দূরে, এমন না যে ওইখানে আপনি এখনই হচ্ছে অনেক কিছু করবেন, সেটা না কিন্তু। সবাই চায় যে মানে একটা ওইখানে আমাদের একটা কিছু থাকলে পরে আমরা হয়তো ভবিষ্যতে এটা কাজে লাগাইতে পারবো। তো এই যে দ্বীপটা, এই দ্বীপের মূল স্রোতটা একসময় হচ্ছে কি করে এই উপর এই দিকটা দিয়ে যায়, আবার আরেকটা সময় হচ্ছে কি করে এই দিক দিয়ে যায়। ফলে কি করছে, এই দ্বীপটা যখন হচ্ছে মূল স্রোতটা এদিক দিয়ে যায় তখন এটা হচ্ছে কার সাথে, এটা হচ্ছে তখন ফ্রান্সের সাথে। আর মূল স্রোতটা যখন হচ্ছে উপরের দিক দিয়ে মানে উত্তর দিক দিয়ে যায় তখন হচ্ছে এটা স্পেনের সাথে। So এই লজিক হচ্ছে ক্যারি করে এই ফেজান্ট আইল্যান্ড যেটা, সেটাকে হচ্ছে বছরের 6 মাস থাকে হচ্ছে স্পেনের সাথে, আর 6 মাস থাকে হচ্ছে ফ্রান্সের সাথে। So এরকম ম্যাপে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, বা ম্যাপের নিয়ে আসলে কথা বলতে গেলে শেষ হবে না। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনাটা শুরু করি। তো বাস প্রণালী নিয়ে আমরা বললাম যে এটা তাসমান সাগর এবং ভারত মহাসাগরের ভিতরে আছে, অস্ট্রেলিয়া এবং তাসমান দ্বীপপুঞ্জের ভিতরে। এছাড়া একটা কুক প্রণালী আছে। কুক প্রণালী হচ্ছে নিউজিল্যান্ডের উত্তর অংশ এবং দক্ষিণ অংশ। নিউজিল্যান্ডে হচ্ছে দেখবেন যে দুইটা দ্বীপ, একটা বড় একটা ছোট, এই দুইটার মাঝখানে হচ্ছে কুক প্রণালী অবস্থিত। এবং কুক, আমরা বলছিলাম এটা হচ্ছে ক্যাপ্টেন জেমস কুক, তার নাম অনুসারে করা হয়েছে, যিনি হচ্ছে আহ অস্ট্রেলিয়া থেকে মানে এবং নিউজিল্যান্ড এটা হচ্ছে মানে ইউরোপীয়দের কাছে এটা পরিচিত করেন তিনি। ফলে তার নাম অনুসারে হচ্ছে এই প্রণালীর নাম করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে মোজাম্বিক প্রণালী, যেটা হচ্ছে কি করে, এটা হচ্ছে আফ্রিকা থেকে মাদাগাস্কারকে হচ্ছে আলাদা করছে। এই প্রণালীটা হচ্ছে মোজাম্বিক প্রণালী বলা হয়। এছাড়া আমাদের হচ্ছে কি আছে, ডেনমার্ক প্রণালী বা ড্যানিশ প্রণালী, যেটা আসলে কি করে সুইডেন এবং ডেনমার্কের মাঝখানে অবস্থিত, খুবই ক্ষুদ্র একটা অঞ্চল, যেটা আমরা হচ্ছে যদি ম্যাপটা দেখতাম দেখবো খুবই পাতলা করে। এরপরে হচ্ছে আহ আহ, যেটা হচ্ছে রাশিয়ার উপরে, মানে হচ্ছে উত্তর মেরুর কাছাকাছি কারা প্রণালী আছে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ এই অঞ্চলটা নিয়ে আমরা ভূরাজনীতিতে কোনদিন কথাবার্তা বলি না। হাডসন প্রণালীর কথা আমরা বললাম, পানামা খালের কথা আমরা বললাম, ফ্লোরিডা প্রণালী আছে আমেরিকার সাইডে একেবারে খুবই ছোট্ট একটা অঞ্চল, এটা নিয়ে বললাম, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং কিউবাকে পৃথক করে। সো এরপরে আমরা দেখি যে কি কি প্রণালীর নামগুলা বা কোন কোন সংযোগ করছে, কি পৃথক করছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। যেমন জিব্রাল্টার প্রণালী, আপনাদের যদি ম্যাপের ক্লাসটা মনে থাকে তাহলে আমরা সেখানে বলছিলাম যে জিব্রাল্টার নামটা আসছে হচ্ছে তারিক বিন জিয়াদের নাম অনুসারে, যেখান থেকে হচ্ছে আরবিতে বলা হয়তো সেখানে একটা পাহাড় আছে। তো তারিকের স্মরণে সেই পাহাড়ের নামটা ছিল হচ্ছে জাবালে তারিক। জাবাল মানে হচ্ছে পাহাড়, যেটা আরবি শব্দ। তো সেই জাবালে তারিকটা ইউরোপিয়ানরা হচ্ছে আস্তে আস্তে বলতে বলতে হয়ে গেছে জিব্রাল্টার। তো এই জিব্রাল্টার এটা হচ্ছে মরক্কো এবং স্পেনের মাঝখানে অবস্থিত।
এবং আচ্ছা, জিব্রাল্টার প্রণালী একটু ম্যাপে একটু দেখাই। এই যে হচ্ছে জিব্রাল্টার প্রণালীটা, এটা হচ্ছে মরক্কো এবং স্পেনের মাঝখানে অবস্থিত, এবং এই পাশে হচ্ছে এই যে দেখেন বিস্তীর্ণ অঞ্চল ধরে হচ্ছে ভূমধ্য সাগরটা, আর এখানে হচ্ছে আটলান্টিক মহাসাগর, এর মাঝখানে অবস্থিত। তো আপনারা যারা মোটামুটি ফ্লুইড ডিনামিক্স বা এরকম কোর্স টোর্স করছেন, আপনারা এই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন। এখানে অনেক চওড়া একটা অঞ্চল, এটাও অনেক চওড়া একটা অঞ্চল, মাঝখানে এটা একটা সরু অঞ্চল। আচ্ছা, আপনারা তাহলে বলেন তো, এইখানে স্রোতের প্রবাহ কিরকম হওয়া উচিত এই জিব্রাল্টার প্রণালীতে? কেউ গেস করেন তো। এই এত বড় দুইটা অঞ্চল, এর মাঝখানে এত ছোট্ট একটা অঞ্চল, এখানে স্রোতের প্রবাহটা কেমন হওয়া উচিত? কেউ কি বলতে চান? নর্মালি তো অনেক বেশি হয়। অনেক বেশি, এবং এখানে কিন্তু মানে স্রোত খুবই হচ্ছে ইরেগুলার প্যাটার্ন, এবং এটা হচ্ছে অনেক উঁচু উঁচু ঢেউ উঠতো। এবং ইউরোপের মানে যেটা হতো যে এখান দিয়ে, মানে আমরা আপনাদেরকে এর আগে বলছিলাম যে যে স্পেন, পর্তুগাল আগে হচ্ছে অনেক শক্তিশালী ছিল, তাদের নৌবাহিনী শক্তিশালী বলে। কারণ এই জাহাজগুলা, যেটা হতো যে ইউরোপের অনেক দেশের জাহাজ, এরা এত ভালো জাহাজ ছিল না যে জিব্রাল্টার প্রণালী পার করার ব্যাপারে তারা হচ্ছে খুব মানে নিশ্চিত ছিল। তারা খুব ভয় পাইতো যে আমরা কি এদিক দিয়ে আসলে পার হইতে পারবো, জিব্রাল্টার প্রণালীর এই পাশে কি আছে, বা এই প্রণালীটা খুবই অশান্ত। এখান দিয়ে অনেক সময় এমন হতো যে একটা জাহাজ যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে ঢেউয়ে হচ্ছে সে হচ্ছে এসে হচ্ছে তীরে হচ্ছে মানে একটা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, বা জাহাজটা ডুবে গেছে, জাহাজ ডুবির ঘটনা আগে প্রায়ই ঘটতো। তো এরকম ঘটনা ঘটে। তো যাই হোক, আমরা হচ্ছে যেটা পড়ছিলাম যে জিব্রাল্টার প্রণালী, যেটা ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত, স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে। তো ডোভার প্রণালী, এটা হচ্ছে উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেলের সাইডে অবস্থিত। এটা হচ্ছে ইউকে এবং ফ্রান্সকে হচ্ছে পৃথক করেছে। তো ডোভার প্রণালী যেটা, সেটা হচ্ছে কি করেছে, ইউকে এবং ফ্রান্সকে মানে পৃথক করেছে হচ্ছে ডোভার প্রণালীটা। তো একদিকে হচ্ছে ইংলিশ চ্যানেল আর একদিকে হচ্ছে ডোভার প্রণালী। এবং ডোভার প্রণালী যেটা করছে যে এইখানে দেখেন, এই যে ইংলিশ চ্যানেল, এই অঞ্চলটা, এইটুকু হচ্ছে ডোভার, এই যে ডোভার প্রণালী। এবং ডোভার প্রণালীর এই পাশে এই অঞ্চলটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নর্থ সি বা উত্তর মহাসাগর। তো ডোভার প্রণালীটা কি করছে, ইংলিশ চ্যানেল, ডোভার প্রণালী, নর্থ সি। তো ইংলিশ চ্যানেল এবং নর্থ সি এর মাঝখানে হচ্ছে ডোভার প্রণালী, এর একদিকে হচ্ছে ইউনাইটেড কিংডম, আরেক দিকে হচ্ছে ফ্রান্স। তারপর হচ্ছে ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেলটা একই সাথে দেখলাম যে আমরা ইংলিশ চ্যানেলের এই সাইডে আছে হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর, এই যে এই দিকটাতে পুরোটা বিস্তীর্ণ অঞ্চল উত্তর আটলান্টিক মহাসাগর। তো ইংলিশ চ্যানেলটা আসলে কার কার ভিতরে, এটা হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্স, বা ইউকে এবং ফ্রান্সের মাঝখানে অবস্থিত, এবং সেটা যুক্ত করছে ডোভার প্রণালীকে আটলান্টিক মহাসাগরের সাথে। আর যদি ডোভার প্রণালী না বলি, তাহলে আমরা বলতে পারি আমরা হচ্ছে উত্তর মহাসাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে। তারপরে হচ্ছে কি মেসিনা। মেসিনাটা হচ্ছে ভূমধ্য সাগরের অঞ্চলে অবস্থিত, সেটা হচ্ছে কি তিরহেনিয়াস সাগর এবং আয়োনিয়ান সাগরকে, মানে ইতালি এবং সিসিলির মাঝখানে দুটো ছোট্ট ছোট্ট সমুদ্র, মানে ভূমধ্য সাগরের ভিতরেও দুটো ছোট্ট ছোট্ট সমুদ্র, একটা হচ্ছে আইরিয়ান এবং থিসিরিয়ান, এদের ভিতরে হচ্ছে মেসিনা প্রণালী অবস্থিত। এই যে এই ইতালির সিসিলি এবং আহ, এই যে মেসিনা প্রণালীটা এইখানে অবস্থিত, এই যে এই প্রণালীটা। সো এখানে হচ্ছে দুইটা ছোট্ট ছোট্ট সি, আয়োনিয়ান সি এবং হচ্ছে এখানে এই যে টাইরেনিয়ান সি, এই দুইটার মাঝখানে থিরেনিয়ান সি এবং আয়োনিয়ান সি, এই দুইটার মাঝখানে হচ্ছে মেসিনা অবস্থিত। এবং আরেকটা হচ্ছে তাতার প্রণালী। তাতার প্রণালীটা হচ্ছে জাপান সাগর এবং ওকটস্ক সাগর। এটা দেখেন, এটা ইউরোপের ভিতরে জাপান সাগর, এবং কারণটা কি, রাশিয়া প্রশাসনিক ভাবে হচ্ছে ইউরোপে অবস্থিত, একমাত্র এই প্রণালীটাই হচ্ছে এই সাইডে অবস্থিত। এটা কি করছে দেখেন, এটা হচ্ছে এই যে এইখানটাতে অবস্থিত একটা প্রণালী। এটা হচ্ছে জাপান এবং এটা হচ্ছে রাশিয়া, এর মাঝখানে হচ্ছে তাতার প্রণালীটা অবস্থিত। তো এটা কি করছে, এটা জাপান সাগরের সাথে ওখটস্ক সাগর, সেটাকে হচ্ছে সংযোগ করেছে, এবং আলাদা করেছে কাকে, রাশিয়া এবং শাখালিন দ্বীপপুঞ্জকে। তো এটা হচ্ছে রাশিয়া এবং হচ্ছে শাখালিন দ্বীপপুঞ্জ, এই দুইটার মাঝখানে অবস্থিত। সেটা গেল হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশের যে আমরা বিভিন্ন প্রণালীগুলো আছে সেগুলো দেখলাম।
এশিয়া মহাদেশে আমাদের অনেকগুলো প্রণালী আছে, এবং এখানে বলা আছে প্রণালী পড়াশোনা মানচিত্র নিয়ে বসবেন এবং লোকেশন পর্যন্ত গুগল ম্যাপের সাহায্য নেবেন। সো আপনারা এটা করবেন। সো আমরা বাবেল মানদেব নিয়ে আমরা একটু বললাম যে লোহিত সাগরের এডেন উপসাগরের মাঝখানে অবস্থিত বাবেল মানদেব। বাবেল মানদেবটা কই ছিল? এই যে হচ্ছে এডেন এবং লোহিত সাগর, এদের মাঝখানে। তো এর পাশে আছে হচ্ছে আমাদের কি আছে, সুয়েজ খাল আছে। তো সুয়েজ খাল আমরা জানি যে এটা হচ্ছে ভূমধ্য সাগরের সাথে হচ্ছে লোহিত সাগরকে যুক্ত করছে। তারপরে হচ্ছে বসফরাস প্রণালী, এটা কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে হচ্ছে যুক্ত করেছে। সো বসফরাস প্রণালী এটা হচ্ছে আমরা কই, তুরস্কের ভিতরে আমরা হচ্ছে যাইতে হবে। তো এটা কি করছে, এটা ব্ল্যাক সির সাথে হচ্ছে এই যে মারমার সি, এই দুটার মাঝখানে হচ্ছে কি আছে, এটা হচ্ছে এই যে বসফরাস প্রণালী, এটা হচ্ছে অবস্থিত। যে কৃষ্ণ সাগর এক পাশে, মর্মর সাগরের ভিতরে, এবং ইস্তাম্বুল বা তুরস্কের এই পাশের যে অংশটা তুরস্কের, এটা হচ্ছে ইউরোপের অংশ। এই পাশের যে অংশটা, এটা হচ্ছে এশিয়ার অঞ্চল। তো এই দুইটার মাঝখানে হচ্ছে এই প্রণালীটা অবস্থিত। এরপর হচ্ছে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী নিয়ে আমরা বললাম, এবং মালাক্কা প্রণালী কি করছে, আন্দামান সাগর এবং জাভা সাগরের মাঝখানে এটা কি করছে, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াকে পৃথক করেছে। দার্দানেলিস পর্বত প্রণালী, এটা হচ্ছে কৃষ্ণ সাগর এবং ইজিয়ান সাগরের মাঝখানে অবস্থিত। এটা হচ্ছে তুরস্কের এশিয়া অংশ থেকে ইউরোপ অংশ পৃথক করেছে। তার মানে দেখেন তুরস্কের ভিতরে কিন্তু আসলে দুইটা গুরুত্বপূর্ণ প্রণালী অবস্থিত। একটা হচ্ছে এই যে এখানে বসফরাস প্রণালীটা, আবার এই তুরস্কের ভিতরেই দেখেন এই যে এইখানে আরেকটা প্রণালী, এটা হচ্ছে দার্দানেলিস প্রণালী। সেটা কি করছে, এখানে যে মর্মর সাগর ছিল, আর এখানে কি ছিল, এজিয়ান সাগর। এই এই দুইটার মাঝখানে এজিয়ান সাগরটা আসলে এটা হচ্ছে একটা উপসাগর। এটা কার উপসাগর? এটা হচ্ছে ভূমধ্য সাগরের উপসাগর। তো এই দুইটার ভিতরে অবস্থিত প্রণালীটা কি, এটা হচ্ছে দার্দানেলিস প্রণালী। তো এই যে পুরা এই মর্মর সাগর, মর্মর সাগর পুরাটাই আসলে ধরতে গেলে কিসের ভিতরে অবস্থিত, এটা হচ্ছে তুরস্ক সাগরের ভিতরে অবস্থিত একটা ছোট্ট উপসাগরের মতো বলতে গেলে। তো এরপর হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খালের কথা আমরা বললাম, এটা হচ্ছে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের ভিতরে অবস্থিত। এটা কি করে, এটা হচ্ছে মিশরের মাঝখান দিয়ে অতিক্রম করেছে। এরপর হচ্ছে সুন্দর প্রণালী বা সুন্দর স্ট্রেট, এটা হচ্ছে জাভা সাগরের সাথে এবং ভারত মহাসাগরের ভিতরে অবস্থিত। সেটা কই, ইন্দোনেশিয়া হচ্ছে এই যে এইখানটাতে। এখানে হচ্ছে জাভা সাগর আর হচ্ছে ভারত মহাসাগরের ভিতরে অবস্থিত একটা প্রণালী হচ্ছে প্রণালী। এখানে আপনারা হচ্ছে ম্যাপে এটা দেখবেন। এরপর হচ্ছে হরমুজ প্রণালীর কথা আমরা বললাম, যে ইরান এবং সংযুক্ত আরব আমিরাত এদের ভিতরে হচ্ছে অবস্থিত হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীটা কই, হরমুজ প্রণালী হচ্ছে এই যে এইখানে এই প্রণালীটা, এটা হচ্ছে হরমুজ প্রণালী। এটা হচ্ছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত, যেটা হচ্ছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে। ফর্মুজা প্রণালী, যেটার কথা বললাম, দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে, চীন এবং তাইওয়ানকে আলাদা করেছে। এছাড়া পক প্রণালী কি করেছে, পক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কাকে আলাদা করেছে, এবং বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরকে বা আরব সাগরকে যুক্ত করেছে। তো এইগুলো হচ্ছে আমার এশিয়া মহাদেশের প্রণালী। এছাড়া অন্যান্য প্রণালী যেমন তাসমান সাগরের প্রশান্ত মহাসাগরের ভিতরে কুক দ্বীপপুঞ্জ, যেটা হচ্ছে নিউজিল্যান্ডের দুই অংশকে পৃথক করেছে আমরা বললাম। পানামা খালের কথা বললাম, আটলান্টিক প্রশান্ত মহাসাগরকে। কারা বললাম, কারা সাগর এবং ব্যারেন্ট সাগরকে, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ না। এটা হচ্ছে রাশিয়ার দুইটা অংশকে আহ, সংযোগ করেছে। ফ্লোরিডার কথা বললাম, ফ্লোরিডা এবং কিউবার ভিতরে অবস্থিত ফ্লোরিডা প্রণালী, যেটা হচ্ছে মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরে সংযুক্ত করেছে। মোজাম্বিক, এটা হচ্ছে ভারত মহাসাগরের অবস্থিত একটা প্রণালী, যেটা হচ্ছে মোজাম্বিক এবং মাদাগাস্কারের মাঝখানে, মানে বলতে গেলে আফ্রিকা এবং মাদাগাস্কার দ্বীপের মাঝখানে অবস্থিত প্রণালী হচ্ছে মোজাম্বিক প্রণালী। এছাড়া ড্যানিশ প্রণালী, ড্যানিশ প্রণালীটা হচ্ছে কি করে, বাল্টিক সাগর এবং হচ্ছে নর্থ সি, এই দুইটার মাঝখানে অবস্থিত। এটা হচ্ছে ড্যানিশ প্রণালী। তো এই প্রণালীটা কি করেছে দেখেন, হয়ে গেল, হ্যাঁ, নর্থ সি, এই দুটো হচ্ছে সুইডেন এবং ডেনমার্কের মাঝখানে অবস্থিত। তো এই যে হচ্ছে সুইডেন, এই যে হচ্ছে ডেনমার্ক, তো এদের মাঝখানে অবস্থিত হচ্ছে এই যে প্রণালী। তারপর হচ্ছে ব্যাস প্রণালীর কথা আমরা বলছি, তাসমান সাগর এবং ভারত মহাসাগর, অস্ট্রেলিয়া এবং তাসমানের ভিতরে বেরিং প্রণালীর কথা আমরা বলেছি, হাডসনের কথা বললাম। আর কার্চ, কৃষ্ণ সাগর ও অ্যাজভ সাগর, যেটা ক্রিমিয়া উপদ্বীপ এবং তামান, মানে রাশিয়ার দুইটা দ্বীপ, ক্রিমিয়া এবং তামান, তাদের মাঝখানে অবস্থিত। আসলে রাশিয়াটা দেখেন, আমরা কিন্তু এখন ক্রিমিয়া বলছি, আসলে এটা ছিল হচ্ছে
কাদের? এটা ছিল হচ্ছে ইউক্রেনের, কিন্তু রাশিয়া 2014 সাল থেকে হচ্ছে এটা দখল করে রাখছে। এবং যার পরে হচ্ছে এটাকে এখন হচ্ছে রাশিয়ারই বলা হয়। এই যে হচ্ছে প্রণালীটা, যেটাকে হচ্ছে আমরা বলছি কার্স প্রণালী। এবং এটা কি করছে, এটা হচ্ছে এই যে এই পাশে হচ্ছে অ্যাজভ সাগর, এই পাশে হচ্ছে ব্ল্যাক সি, এই দুইটার মাঝখানে অবস্থিত। সো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রণালী নিয়ে আমাদের যে গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো। So, আপনাদের কার যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা করতে পারেন, অথবা হ্যান্ড রেজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আমরা ধরে নিচ্ছি কোনো প্রশ্ন নাই। এরপরে আমরা চলে আসবো যে বিখ্যাত সমুদ্র বন্দর যেগুলো আছে, সেই সমুদ্র বন্দর গুলা নিয়ে আমরা কথাবার্তা বলবো। যেমন সবার আগেই চলে আসে হচ্ছে বাংলাদেশের কথা। বাংলাদেশে আমরা ছোটবেলায় দেখছি যে দুইটা সমুদ্র বন্দর আছে, একটা হচ্ছে চট্টগ্রাম, আর একটা হচ্ছে মংলা। তো এরও আগে কিন্তু বাংলাদেশে কিন্তু মংলার মানে এসে ছিল, যেটা বলতো সেটা হচ্ছে চালনা সমুদ্র বন্দর। তো এখন আর সেটা বলা হয় না। তো আমাদের বর্তমানে হচ্ছে আরো দুইটা বন্দর আছে, সেটা হচ্ছে পায়রা এবং সোনাদিয়া। এই দুইটা, দেখেন চট্টগ্রাম এবং মংলা, এই দুইটা কিন্তু গভীর সমুদ্র বন্দর না। তো গভীর সমুদ্র বন্দর না হওয়ার ফলে কি হয়েছে, যে একটা বড় জাহাজ যখন আসে বাংলাদেশে, বেশ কি ইউরোপ বা আমেরিকা বা অন্যান্য জায়গা, এশিয়ার অন্য জায়গা থেকে, ধরেন যে হাজার হাজার নিয়ে, এই কি বলে, কন্টেইনার নিয়ে আসছে। তো হাজার হাজার কন্টেইনার নিয়ে আসছে। অনেক বড় জাহাজে কিন্তু লাখের কাছাকাছি কন্টেইনারও থাকে, এত বড় জাহাজও আছে। তো হাজার হাজার কন্টেইনার নিয়ে যখন আসছে, সেই জাহাজটার কিন্তু সাইজে অনেক বড় হয়। এবং সেটা মানে কি বলবো যে নদী, যে এইটা মানে বা সমুদ্র তল যেটা আছে সেটার নিচেও কিন্তু তার হচ্ছে অনেক আহ পানি পানি প্রয়োজন হয়। কারণ তা না হলে সেটা কি করবে, সেটা হচ্ছে নিচের দিকে হচ্ছে আটকে যাবে, যাইতে পারবে না সামনে। তো চট্টগ্রাম বন্দর বা মোংলা বন্দরে যে দেখা যায় জোয়ার ভাটার সময় যে পানিটা থাকে, ওই পানিতে আসলে দেখা যায় এত বড় জাহাজ হচ্ছে ওইখানে ভিড়তে পারে না। কিন্তু এই সমুদ্র বন্দরটাই যদি আর একটু দেখা যাচ্ছে যে সমুদ্রের দিকে হতো, আর একটু ওইদিকে মানে সমুদ্রের কাছাকাছি বা একটু গভীর সমুদ্রের দিকে হতো, তখন যেটা হতো, এই জাহাজগুলো থেকে সরাসরি আমরা কি করতে পারতাম, কন্টেনার গুলো হচ্ছে আনলোড করতে পারতাম, আবার ওইখানে কন্টেনার সরাসরি লোড করতে পারতাম। এখন যেটা করতে হয়, এখন হচ্ছে এই কন্টেনার গুলাতে হচ্ছে আগে হচ্ছে ছোট ছোট ভেসেল বা ছোট ছোট শিপ যেগুলো আছে, কানেক্টিং শিপ, সেইগুলাতে হচ্ছে আগে কন্টেনার গুলাকে নামায়। এরপরে সেইগুলা নিয়ে এসে হচ্ছে চট্টগ্রাম বন্দরে নামাচ্ছে। এতে করে আমাদের দেখা যাচ্ছে ওই একটা জাহাজকে অনেক দিন হচ্ছে এখানে ওয়েট করতে হয়। কারণটা কি, তার হচ্ছে প্রথমে হচ্ছে ওই কন্টেনার গুলাকে ছোট ছোট বা জাহাজে হচ্ছে আনলোড করছে, আবার হচ্ছে সে যখন লোড নিবে নতুন করে কোনো কিছু, তখনও আবার কি করতে হবে, ছোট ছোট জাহাজে করে হচ্ছে ওই মূল সমুদ্র বন্দর থেকে হচ্ছে ওই বড় জাহাজ পর্যন্ত হচ্ছে কন্টেনার নিয়ে যেতে হবে। তো এতে করে যেটা হয় যে একটা জাহাজ সেটা যদি বন্দরে আটকে থাকে, তার কিন্তু প্রত্যেক দিন হচ্ছে লাখ লাখ টাকা হচ্ছে মেইনটেনেন্স খরচ হয়। তো এতে করে হচ্ছে যা অনেক কোম্পানি আছে বা অনেক জাহাজ আছে যারা হচ্ছে বাংলাদেশের পোর্ট গুলাতে আসতে চায় না। তো এখন আমরা যে সমুদ্র বন্দর গুলো করছি পায়রা বা সোনাদিয়া, এতে করে কিন্তু আমাদের হচ্ছে গভীর সমুদ্র বন্দরে সরাসরি লোডিং আনলোডিং সম্ভব হবে। আপনারা আরো একটা জিনিস দেখবেন যে বাংলাদেশ হচ্ছে কি করছে, যে এলএনজি টার্মিনাল করলো এবং আরো অনেকগুলা প্রজেক্ট নিয়েছে গভীর সমুদ্রে। যেমন কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে একটা মাইল ফলক, যেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী তার প্রোফাইল থেকে শেয়ার করেছে। সেটা হচ্ছে আগে আমাদের এলএনজি আনলোড করতে যেখানে 16 দিন লাগতো, এখন সেখানে 2 দিন লাগে। এটা কিন্তু আমাদের হচ্ছে ফুয়েল কস্টটাও কমায় দেয়, এবং হচ্ছে জাহাজগুলাও হচ্ছে এতে করে হচ্ছে বেশ মানে একটা ভরসা পায় যে না ঠিক আছে, আমরা এদের সাথে বিজনেস করতে পারি বা এখানে আমরা হচ্ছে মালামাল নিয়ে যাওয়া আসা করতে পারি। আচ্ছা। তো এরপরে দেখেন ইন্ডিয়া, ইন্ডিয়াতে হচ্ছে কলকাতা বন্দর আছে বিখ্যাত। তারপরে মুম্বাইয়ের যে সমুদ্র বন্দর আছে সেটাও বেশ বিখ্যাত। এরপর হচ্ছে কোচি কেরালা বা গুজরাটে আছে, কর্ণাটকে আছে, হালদিয়াতে আছে। তো এগুলো সবই হচ্ছে মোটামুটি ইন্ডিয়াতে আছে। আমরা এগুলো হচ্ছে দেখলে বুঝবো যে পশ্চিমবঙ্গে বা কোথায় কি আছে। চায়নাতে দেখে জিয়ামেন এবং হুয়াংপু, আসলে এটা হবে হুয়াংজু। তো এই সমুদ্র বন্দর গুলো হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। কাতারে, কাতারে হচ্ছে আম সৈয়দ, আম সৈয়দটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ।
কাতারের জন্য। আম সৈয়দ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এটা আপনার একটু জেনে রাখবেন। সৌদি আরবে দেখেন, সৌদি আরবে কিন্তু খুব বেশি অঞ্চল নাই, কিন্তু এখানে কিং ফাহাদ নামে একটা সমুদ্র আছে, কিং আব্দুল আদিস, এগুলো দেখলে বোঝেন এগুলো সৌদি আরবে। সৌদি আরবের জেদ্দাটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ, এটা আমাদের একটু জানলেই হবে। শ্রীলঙ্কার হচ্ছে হাম্বানটোটা। হাম্বানটোটা নিয়ে হচ্ছে আমরা জানি যে আমরা চীনের কাছে হচ্ছে হাম্বানটোটা হচ্ছে 99 বছরের জন্য হচ্ছে লিজ দিয়ে রাখছে। কারণটা কি? কারণ চীনের যে লোন, সেই লোনটা হচ্ছে শ্রীলঙ্কা ফেরত দিতে পারে না। তো এই হাম্বানটোটা হচ্ছে শ্রীলঙ্কার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। একইভাবে ইরানের ক্ষেত্রে এই দুইটা বন্দরে খুবই গুরুত্বপূর্ণ। এদের ভিতরে চা বাহার যে এটা এটা হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে এই চা বাহার সমুদ্র বন্দরটা হচ্ছে ইরানে হচ্ছে তারা তৈরি করে, এবং এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি ছিল। তারপরে হচ্ছে ইরান হচ্ছে চীনের সহায়তায় এটা তৈরি করছে। এছাড়া তাদের মূল যে সমুদ্র বন্দর সেটা হচ্ছে বন্দর আব্বাস। আচ্ছা, ওমানে হচ্ছে খাসাব, সাল্লাহ, সোহার, আদ্দাকাম, এগুলো সবই হচ্ছে ওমানের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু ভূরাজনীতিতে আমাদের এটা নিয়ে হচ্ছে খুব একটা চিন্তা করার দরকার নাই। আচ্ছা, চীনের ক্ষেত্রে হচ্ছে এই দুইটাই হচ্ছে খুব ভালো মতো দেখতে হবে। এরপরে মায়ানমারের ক্ষেত্রে দেখেন, মায়ানমারের ক্ষেত্রে ইয়াঙ্গুন এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আপনারা, আচ্ছা, একটা মিনিট একটু, এখানে একটা বিষয়ের কথা বলা হয় নাই, সেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের আসলে দরকার, সেটা হচ্ছে আকিয়া। আকিয়াবটা হচ্ছে রাখাইন রাজ্যের কাছে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, যেটা নিয়ে আসলে কথা হচ্ছে। এবং হচ্ছে এখন দেখেন এখানে হচ্ছে সিথওয়েতে এই যে সমুদ্র বন্দরটা, এটা আসলে কোথায়? এটা হচ্ছে রাখাইন রাজ্যে হচ্ছে চীন হচ্ছে তৈরি করতেছে বা করে ফেলেছে অলরেডি। এই দুইটা সমুদ্র বন্দর হচ্ছে মায়ানমারের বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইয়েমেনের হচ্ছে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এডেন, যেটা হচ্ছে আমরা হচ্ছে একটু আগে যে প্রণালীর কথা বলতেছিলাম, ইয়েমেনে যে খুব আহ, বাবেল মান্দার নিয়ে সমস্যা হচ্ছে, সেই ইয়েমেনের হচ্ছে বিখ্যাত প্রণালী হচ্ছে এডেন, এবং এটা এডেনটা হচ্ছে ভূ রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানে দেখেন গোয়াদার, গোয়াদারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কারণটা হচ্ছে এটাও হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে চীন নির্মাণ করেছে। এছাড়া তাদের প্রধান সমুদ্র বন্দর ছিল হচ্ছে করাচি, যেটা হচ্ছে আরব সাগরের তীরে অবস্থিত। এবং পাকিস্তানের একমাত্র সমুদ্র বন্দর একসময় ছিল হচ্ছে করাচিতে, পরে হচ্ছে গোয়াদার এবং অন্য একটা মোহাম্মদ বিন কাসিম, এই যেটা হচ্ছে করা হয়েছে। তার তো গুরুত্বপূর্ণ হচ্ছে গোয়াদারটাই। যে ইউএই তে হচ্ছে মিনা জায়েদ, এটা খুব গুরুত্বপূর্ণ। আর শারজা যে ইউএই তে অবস্থিত, এটা আপনারা আমরা যারা ক্রিকেট খেলা দেখেন তাদের এটা জানার কথা, শারজাতে আগে প্রচুর খেলাধুলা হইতো। আচ্ছা, সাউথ কোরিয়াতে হচ্ছে বুসান বা বুসন, এটা গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে বিভিন্ন সময় গেমসও হয়ে থাকে। আপনারা জানেন ইন্দোনেশিয়াতে সুন্দা অবস্থিত, এটা আপনারা জানেন। জর্ডানে আকাবা, আকাবাটা বেশ গুরুত্বপূর্ণ। এই সমুদ্র বন্দরটা নিয়ে অনেক প্রশ্ন আসে। তো এরপরে দেখেন ইউকেতে বেলফাস্ট অবস্থিত। বেলফাস্ট সমুদ্র বন্দরটা কেন গুরুত্বপূর্ণ কেউ বলতে পারবেন? বেলফাস্ট সমুদ্রটা কেন গুরুত্বপূর্ণ, কারো কোনো গেস? হ্যাঁ, বেলফাস্ট চুক্তি যে হয়েছিল এটার কারণে। ওইটা একটা কারণ, ওটা একটা বেলফাস্ট শহরটার কারণে। কিন্তু বেলফাস্টে মানে আপনি পৃথিবীতে যত বড় বড় জাহাজ দেখেন না, তার ম্যাক্সিমামই কিন্তু এই বেলফাস্ট, লিভারপুল, এই এই ইগুলাতে, হারবার গুলাতে। আপনারা এই যে টাইটানিকের তো নাম শুনছেন সবাই, তাই না? টাইটানিক জাহাজটা কোন বন্দরে নির্মাণ করা হয়েছিল জানেন? এই বেলফাস্টে। এবং টাইটানিক, যাই হোক, ওটা নিয়ে বলতে গেলে অনেক কথা চলে আসবে, কিন্তু মানে বেলফাস্ট হচ্ছে মানে ওই সময় ইউরোপের সবচেয়ে বড় বড় যে জাহাজগুলো আছে, সেই জাহাজগুলো হচ্ছে নির্মাণ করা হতো হচ্ছে এই এইগুলাতে। তো এরপরে হচ্ছে দেখেন যে এই ডান্ডি এটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ একটা ইসে। এবং বাংলাদেশে যে প্রাচ্যের ডান্ডি বলা হয় কোন শহরকে বলতে পারবেন? প্রাচ্যের ডান্ডি, নারায়ণগঞ্জকে। নারায়ণগঞ্জকে, হ্যাঁ। তো এই এই কারণটা কি, যে ডান্ডি যে শহরটা আছে এটা সমুদ্রের তীরবর্তী, এবং এখানে হচ্ছে মানে
ব্যবসা বাণিজ্য অনেক ভালো হইতো বা ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। তো আমাদের নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরেও হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই কারণে হচ্ছে এটাকে বলা হচ্ছে হচ্ছে প্রাচ্যের ডান্ডি। তো তারপরে হচ্ছে লিভারপুল। লিভারপুলটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তারপরে ডোভার, ডোভার বিচ বা ডোভার বিচ তো আপনারা হচ্ছে শুনছেন, আমরা যখন সাহিত্যের কথা বলছি, আবার ডোভার প্রণালীর কথাটা একটু আগে বললাম, কাজে ডোভার এটা বন্দরটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। তো এরপরে কার্ডিফ। কার্ডিফের এটা হচ্ছে, কার্ডিফ কিন্তু ইংল্যান্ডে অবস্থিত না, কার্ডিফটা অবস্থিত ওয়েলসে। আবার যে বেলফাস্ট, যেটা বেলফাস্ট কিন্তু ইউকে তে বলতে, এটা ইংল্যান্ডে না, এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে আয়ারল্যান্ডে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে ইউকে বলতে আসলে তো চারটা দেশের সমন্বয়। তো এই বেলফাস্ট আয়ারল্যান্ডের, কার্ডিফ হচ্ছে ওয়েলসে, ডান্ডি, লিভারপুল, ডোভার এগুলা হচ্ছে ইংল্যান্ডে। আচ্ছা, ডোভারটা ইংল্যান্ডে কিনা আমার একটু দেখতে হবে, একটু দেখে নিন। আচ্ছা, স্পেন। স্পেনে হচ্ছে বিখ্যাত বন্দর হচ্ছে বার্সেলোনা একটা, আন্দালুসিয়া একটা, এই দুটাই হচ্ছে একটু ভালো মতো দেখবেন, আর কার্ডাগোনাটা। কারণ এই শহরগুলোও খুব গুরুত্বপূর্ণ। আর মাদ্রিদ তো স্পেনের রাজধানী। এবং আমার মতো যারা রিয়াল মাদ্রিদের সাপোর্টার আছেন, তারা তো আসলে মাদ্রিদ নিয়ে আর বেশি কিছু বলার নাই। তবে মাদ্রিদের বন্দরটা আসলে খুব একটা ই না। আচ্ছা, গ্রিসের ক্ষেত্রে হচ্ছে রোডস, এটা বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া করফু, কাভালা, ভোলস, হেরাক্লায়ন, রাফিনা, ন্যাক্স, এগুলো একটু এতগুলা আসলে দরকার নাই। আয়ারল্যান্ডেরটা আবার এখানে আলাদা আছে। আচ্ছা হ্যাঁ, ইউকে তে হচ্ছে, দুঃখিত, ইউকে তে যেটা আছে সেটা হচ্ছে কি নর্থ আয়ারল্যান্ড, আর একটা আছে শুধু আয়ারল্যান্ড। তো এখানে আছে ক্যাসাল টাউন, ওয়াটফোর্ড, এগুলা মোটামুটি খুব একটা গুরুত্বপূর্ণ না। ইতালিতে হচ্ছে নেপলসটা গুরুত্বপূর্ণ। মেসিনা, এটার কথা বললাম। এবং মেসিনাটা একসময় হচ্ছে ইউরোপ থেকে হচ্ছে আফ্রিকা বা এশিয়ায় যাওয়ার সময় হচ্ছে মেসিনা খুব গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া ভেনিস আছে, ভেনিসের কথা আপনারা সবাই জানেন। সো ভেনিস, এই বন্দরটা বেশ গুরুত্বপূর্ণ। পর্তুগালের ক্ষেত্রে হচ্ছে মেরিনা পোর্ট আটলান্টিকো, এটা খুবই গুরুত্বপূর্ণ। সান্তা ক্রুজ দ্য স্টোরস, এটা মোটামুটি আর কি পর্তুগালের জন্য। ফ্রান্সের ক্ষেত্রে লি হার্ভেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে ইউক্রেনের ক্ষেত্রে এখানে হচ্ছে অলভিয়ার কথা বলছে। বর্তমানে আলোচিত হচ্ছে আরেকটা আহ যেইটা, যে সমুদ্র বন্দর, সেটার নাম হচ্ছে ওডেসা। যেটা হচ্ছে যে দেখবেন যে কৃষ্ণ সাগর থেকে খাবার দাবার নিয়ে হচ্ছে যখন ইউরোপের দিকে যায় ইউক্রেনের জাহাজগুলা, সেটা যায় হচ্ছে ওডেসা সমুদ্র বন্দর নিয়ে। এবং এটা নিয়ে হচ্ছে রাশিয়া ইউক্রেনের ভিতরে যখন নিউজ টিউজ দেখবেন যে ওডেসা সমুদ্র বন্দরের ইউক্রেনের দিকে কোনো জাহাজ গেলে রাশিয়া হচ্ছে তাদেরকে থ্রেট দিচ্ছে। এরপরে আফ্রিকা মহাদেশে যদি আমরা দেখি, যেমন সাউথ আফ্রিকার ক্ষেত্রে হচ্ছে কেপ টাউনটা খুব গুরুত্বপূর্ণ। ইস্ট লন্ডন, ডারবাইন, এগুলো এগুলো সবগুলোর নামই আপনারা জানেন। এগুলো হচ্ছে আফ্রিকা মহাদেশে ক্রিকেট টিকেট খেলা হলে হচ্ছে এই শহরগুলোতেই খেলা হয়। ইজিপ্টের ক্ষেত্রে হচ্ছে পোর্ট সোয়েটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আলেকজান্দ্রিয়ার নাম আপনারা জানেন, যে আলেকজান্দ্রিয়ার বাতিঘর হচ্ছে প্রাচীনকালে হচ্ছে সপ্তাশ্চর্যের ভিতরে একটা ছিল। সুয়েজ খালের নাম তো আপনারা জানেনই। সেনেগাল, সেনেগালের হচ্ছে পোর্টে হচ্ছে ডাকার, এবং সেনেগালের রাজধানীর নাম হচ্ছে ডাকার। সুদানের পোর্ট হচ্ছে পোর্ট সুদান, এটা নিউজ জানবেন। মরক্কো হচ্ছে কাসাব্লাঙ্কা। কাসাব্লাঙ্কা হচ্ছে আরো একটা কারণে বিখ্যাত। কি কারণে বিখ্যাত কেউ বলতে পারবেন? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা মুভি আছে। হ্যাঁ, এবং ওই মুভিটা ওয়ার্ল্ড, আপনার হচ্ছে হলিউডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ 10টা মুভির ভিতরে একটা বলে অনেক ক্রিটিক। কাসাব্লাঙ্কা হচ্ছে, যেটা হচ্ছে এখানে হচ্ছে বিখ্যাত হচ্ছে ক্যাসিনো ট্যাসিনো আছে। এবং একসময় হচ্ছে এটা মানে এটা মানে প্রাচীন কাল থেকে হচ্ছে এটা ব্যবসা বাণিজ্যের অনেক বড় একটা হাব ছিল। এবং এখন আসলে এটা হচ্ছে, এখন তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অতটা গুরুত্ব না থাকলেও ক্যাসিনো ট্যাসিনোর জন্য হচ্ছে অনেক গুরুত্ব রয়েছে আর কি, এই কারণে অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আমেরিকা মহাদেশে যদি আসি, আমেরিকা মহাদেশে যেমন হচ্ছে আপনি শিকাগো যেটা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর কানাডার ক্ষেত্রে হচ্ছে কুইবেক, মন্ট্রিল, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রাজিলের ক্ষেত্রে হচ্ছে রিও ডি জেনিরো, এটা একটাই আছে, এটা গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার ক্ষেত্রে বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনার রাজধানীর নামও বুয়েন্স আয়ার্স। আর উরুগুয়ের ক্ষেত্রে উরুগুয়ের রাজধানীর নাম মন্টেভিডিও। তো এগুলা হচ্ছে তাদের বন্দরের নাম এবং একই সাথে তাদের রাজধানীর নাম। তো এই বন্দর, সমুদ্র বন্দরগুলা হচ্ছে আফ্রিকা, আমেরিকা, আফ্রিকা আর আমেরিকা মহাদেশ, এই দুইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা হচ্ছে এরপরে চলে আসি বিশ্বের বিভিন্ন সীমারেখা।
আচ্ছা, আবার আমরা একটু ম্যাপে চলে আসি। আচ্ছা, আপনাদের কি বন্দর নিয়ে আর কারো কোনো প্রশ্ন আসছে? থাকলে করবেন, সমস্যা নেই, যে কোনো সময়। সীমারেখাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, এই যে বাংলাদেশের যে সীমারেখাটা, এখনকার যে সীমারেখা, আবার এই যে পাকিস্তান, এই যে সীমারেখাটা বাংলাদেশ এবং পাকিস্তানের, এই সীমারেখায় কিন্তু বেশ মানে বিতর্ক ছিল। কি কি বিতর্ক ছিল? যেমন ধরেন যে আমাদের যে সীমারেখা, এখানে এই যে লালমনিরহাট, তারপর হচ্ছে পঞ্চগড়, আরো কয়েকটা 4টা জেলায় আমাদের অনেকগুলো কি ছিল, ছিটমহল ছিল। সেই ছিটমহলকে 51টা ছিটমহল, সরি 111টা ছিটমহল, এই ছিটমহল গুলো আসলে কাদের অংশ? এগুলো হচ্ছে ভারতের অংশ, কিন্তু এগুলো হচ্ছে বাংলাদেশের টেরিটরিতে অবস্থিত। আবার ভারতের ভিতরে হচ্ছে কি ছিল, যে এখানে যে জলপাইগুড়িতে হচ্ছে প্রায় 51টা ছিটমহল ছিল, যেগুলো কাদের অবস্থিত? এগুলো হচ্ছে বাংলাদেশের অবস্থিত। তো এই ছিটমহলে দেখা গেল যে হয়তো 1 বর্গ কিলোমিটার একটা এলাকা, সেখানে হচ্ছে মানুষজন হচ্ছে পুরো চারিদিক দিয়ে আটকায়, এবং এই লোকগুলো যখন একটু বাইরে যায় ওই এলাকার, তখন দেখা যায় আশেপাশের লোকজন বলছে, "এই, এরা তো সিটের লোক, এরা বাংলাদেশের লোক না, এরা কেন এখানে আসছে?" তখন আবার এরা পিছনে যাচ্ছে। এবং এখানে শিক্ষা দীক্ষা কোনো কিছুর ব্যবস্থা ছিল না। তো এই যে সীমারেখাটা, এই সীমারেখাটা করছিল হচ্ছে মিস্টার র্যাডক্লিফ মাত্র 4 সপ্তাহের ভিতরে। মানে পুরা ভারতবর্ষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 3টা দেশের এত বড় একটা সীমারেখা সে কোথাও ভ্রমণ না করে হচ্ছে মাত্র 4 সপ্তাহের ব্যবধানে করে ফেলছে। মানে কি, জাস্ট একটা লাইন টেনে দিচ্ছে। তো লাইন টেনে দেওয়ার ফলে কি হলো, কাশ্মীরের দেখা যায় এক অংশ হচ্ছে পাকিস্তানে, এক অংশ পড়ছে ভারতে। এই যে বাংলাদেশের ধরেন যে, যেমন এই যে দিনাজপুর যে জেলাটা, দিনাজপুর জেলার এক অংশ পড়লো হচ্ছে ভারতে, এক অংশ হলো বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে। তখন যেটা হলো, দেখা গেল যে অনেক সীমারেখা পড়ছে একেবারে হচ্ছে মানুষের বাসার ভিতর দিয়ে। মানে ফ্যামিলির এক অংশ হচ্ছে বাংলাদেশে, এক অংশ ভারতে। কিংবা দেখা যাচ্ছে দুই পাশাপাশি দুই প্রতিবেশী বা দুই ভাইয়ের ফ্যামিলি থাকে 2টা বাড়িতে, এক বাড়ি পড়ছে বাংলাদেশে, আরেক বাড়ি পড়লো হচ্ছে ভারতে। এরকম অনেক ঘটনা টটনা ঘটে। এই কারণে হচ্ছে কি করে যে কিছু কিছু সীমারেখা যেগুলো একই সাথে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত, এই সীমারেখাগুলো নিয়ে হচ্ছে অনেক প্রশ্ন টশ্ন আসে। তো এই সীমারেখাগুলা আমাদের হচ্ছে একটু জানা দরকার। তো যেমন কি প্রথমেই দেখা যাচ্ছে ডুরান্ড লাইন। ডুরান্ড লাইনটা কোথায় অবস্থিত? পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে এই যে লাইনটা, এই লাইনটার নাম হচ্ছে ডুরান্ড লাইন। তো এই যে বাংলাদেশ এবং ভারতের ভিতরে যে লাইনটা, সেটার নাম হচ্ছে কি, র্যাডক্লিফ লাইন। আবার র্যাডক্লিফ লাইনটা কি করছে 1947 সালে যখন করা হয়, সেটা হচ্ছে কি পাকিস্তান এবং ভারত দুইটার মাঝখানে করা হয়। সরি, মানে তৎকালীন হচ্ছে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারত, এদের মাঝখানে করা হয়। ফলে হচ্ছে পাকিস্তানের সাথে ভারতের যে লাইনটা, এটাও র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। কিন্তু এখানে কিছু কিছু জায়গা আছে যেগুলো আসলে কি খুবই হচ্ছে ক্রিটিক্যাল জোন। সেই জায়গাটাকে বলা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এই লাইন অফ কন্ট্রোলটা কিন্তু মানে এটা কি, এই অঞ্চলটা হচ্ছে ক্রিটিক্যাল জোন, এবং এইখানে দুই দিকে সারা বছরই হচ্ছে দেখা যাচ্ছে যে ভারত এবং পাকিস্তানের হচ্ছে দুই দিকে হচ্ছে সেনাবাহিনী বা যেমন বিএসএফ, পাকিস্তানের হচ্ছে এরকম বর্ডার পুলিশ যেটা আছে, মানে তারা হচ্ছে মোতায়েন থাকে, কারণ এখানে যে কোনো কিছু হইতে পারে। আবার এরকম যে ক্রিটিক্যাল লাইন যেটা আছে ভারত এবং চীনের ভিতরে, সেটাকে বলা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো ভারত পাকিস্তানের ভিতরে যেমন লাইন অফ কন্ট্রোল, ভারত এবং চীনের ভিতরে আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এবং ভারত এবং চীনের ভিতরে যে সীমারেখা, এই সীমারেখাটা করেছিল হচ্ছে মিস্টার ম্যাকমোহন, তার নাম হচ্ছে, এই লাইনটাকে বলা হচ্ছে ম্যাকমোহন লাইন। তো এরপরে দেখেন ম্যাকনামারা লাইন। ম্যাকনামারা লাইনটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ভিয়েতনামে। ভিয়েতনাম আগে যখন ভেঙে গেছিল, তখন হচ্ছে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের ভিতরে যে লাইনটা ছিল, সেটাকে বলা হচ্ছে ম্যাকনামারা লাইন। ম্যানারহেইম লাইনটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রাশিয়া এবং ছোট্ট একটা রাষ্ট্র ফিনল্যান্ড, তাদের মাঝখানে অবস্থিত হচ্ছে যে এইটা, সেটা হচ্ছে ম্যানারহেইম লাইন। আচ্ছা, ফিনল্যান্ডের একটা নাম আছে সেই দেশের পরিচিতির জন্য, সেই নামটা কি কেউ জানেন? ফিনল্যান্ডের দেশটা দেখেন, এখানে দেশের ভিতরে অনেক এরকম পানি বা ক্ষুদ্র 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 দেখা যাচ্ছে না? আপনার ম্যাপে দেখতেছেন? এই সবগুলো হচ্ছে লেক। এই লেক গুলার কারণে ফিনল্যান্ডকে বলা হচ্ছে হাজার হ্রদের দেশ। লেক মানে তো হ্রদ, তো এই কারণে হচ্ছে বলা হয়েছে হাজার হ্রদের দেশ। কারণ এখানে দেখবেন যে সব মানে পুরা দেশটা জুড়ে হচ্ছে কি আছে, ছোট 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 অনেক লেক। তো এই কারণে হচ্ছে ফিনল্যান্ডকে বলা হচ্ছে হাজার হ্রদের দেশ। তো এই রাশিয়া এবং ফিনল্যান্ডের ভিতরে যে
লাইনটা, সেটা বলা হচ্ছে ম্যানারহেইম লাইন। এছাড়া জার্মানি এবং ফ্রান্স এদের ভিতরে দুইটা লাইন আছে, এই লাইন দুটো হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। এটা বলে ম্যাজিনো লাইন, আর একটা হচ্ছে সিগফ্রিড লাইন। এই দুইটাই হচ্ছে কি জার্মানি এবং ফ্রান্সের ভিতরে অবস্থিত। জার্মানি এবং পোল্যান্ডের ভিতরে এই দেখেন এই ওডার নিচটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কি ওডার নিচ একটা নদী আছে যেটা হচ্ছে জার্মানি এবং পোল্যান্ডের ভিতরে অবস্থিত, এবং এই বরাবরই হচ্ছে ওডার নিচ লাইন অবস্থিত। এছাড়া তাদের ভিতরে আরেক দিকে যে লাইনটা আছে সেটা হচ্ছে হিন্ডারবার্গ লাইন। আচ্ছা, জার্মানি এবং পোল্যান্ড সম্পর্কে যখন বললামই, আপনারা কি কেউ জানেন পোল্যান্ড রাষ্ট্রটা কখন গঠন করা হয়েছে? কারো কি আইডিয়া আছে? এই যে পোল্যান্ড যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রটা গঠন করা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরে। এই পোল্যান্ড আসলে ছিল হচ্ছে জার্মানির অংশ, কিন্তু জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে হচ্ছে চরমভাবে পরাজিত হয় এবং তাদেরকে হচ্ছে বিপুল ক্ষতিপূরণ দিতে হয়। এবং তখন জার্মানির এই দিকে একটা বড় অংশ হচ্ছে অস্ট্রিয়ার অধীনে চলে যায়, এবং এই দিকে একটা বড় অংশ এটাকে হচ্ছে লিটারালি জার্মানি থেকে ভাগ করে হচ্ছে পোল্যান্ড নামক একটা রাষ্ট্র করা হয়। এবং এই কারণে আপনারা দেখবেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলার যে পোল্যান্ড আক্রমণ করে, এবং এটা হচ্ছে কারণটা কি, কারণ হিটলার বা জার্মানির হচ্ছে তখন বিশ্বাস ছিল আর এটা তো আমাদের ভূমি, এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে আমরা পরাজয়ের ফলে হচ্ছে আমাদেরকে কাছ থেকে ছিনাই নিছে। এই কারণে হচ্ছে পোল্যান্ডকে হচ্ছে জার্মানি হচ্ছে তাদের ভিতরে করে হচ্ছে পোল্যান্ডটাকে আক্রমণ করে এবং এখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। তো এদের ভিতরে দুইটা লাইন, একটা হচ্ছে ওডারনিস লাইন, যেটা হচ্ছে ওডারনিস নদী একটা আছে যে জার্মানি এবং পোল্যান্ডের ভিতরে অবস্থা, একটা হচ্ছে হিন্ডারবার্গ লাইন। এই দুটো লাইন হচ্ছে জার্মানি এবং পোল্যান্ডের ভিতরে। আর কার্জন লাইন যেটা, সেটা হচ্ছে পোল্যান্ড এবং রাশিয়ার মাঝখানে অবস্থিত, এটা খুব একটা গুরুত্ব না। এরপর হচ্ছে ফচ লাইন। ফচ লাইন হচ্ছে পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার ভিতরে অবস্থিত, এটা পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার ভিতরে, এটা হচ্ছে ফচ লাইন, এই যে লাইনটা। আচ্ছা, এরপরে হচ্ছে ব্লু লাইন। ব্লু লাইন হচ্ছে ইসরায়েল এবং লেবাননের ভিতরে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এখন এই মানে আসার মতো একটাই, কারণ ইসরায়েলের ইস্যুতে যেহেতু। আর গ্রিন লাইন হচ্ছে ইসরায়েলের সীমারেখা। ইসরায়েলের সংক্রান্ত যত সীমান্ত সংক্রান্ত যত প্রশ্ন আছে সবই ইম্পর্টেন্ট। আর ইসরায়েলের সাথে সিরিয়াল যেটা, সেটা হচ্ছে পার্পল লাইন। সেগুলো কিন্তু আপনাদের আসতে পারে যে পার্পল লাইন কোন দেশের ভিতরে, ইসরায়েল এবং সিরিয়ার ভিতরে। ব্লু লাইন কাদের ভিতরে, ইসরায়েল এবং লেবাননের ভিতরে। দেখেন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো এদের ভিতরে অবস্থিত হচ্ছে সোনোরা লাইন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখান দিয়ে হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্টস যারা আছে তারা হচ্ছে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, এবং এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মেক্সিকোকে অনেক হুমকি ধামকি দিছিল যে সে এখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে, যদিও সেটা করে নাই। তারপর সে লাইন অফ ডিমার্কেশন, এটা হচ্ছে পর্তুগাল এবং স্পেনের ভিতরে অবস্থিত লাইন অফ ডিমার্কেশন, এটাও বেশ গুরুত্বপূর্ণ। এরপর দেখেন মিলিটারি ডিমার্কেশন লাইন, এটা বা নর্দার্ন লিমিট লাইন, এটা হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার ভিতরে অবস্থিত। এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে 38 ডিগ্রি উত্তর অক্ষ রেখা। এই এই কথাটা 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মাঝখানে যে সীমারেখা। আচ্ছা, এছাড়া দেখেন কিছু সীমারেখা যেগুলো আসলে হচ্ছে ডিগ্রি দিয়ে বলা আছে, যেমন এখানে 38 ডিগ্রি অক্ষরেখা উত্তর দক্ষিণ কোরিয়া, এটা হচ্ছে আমরা দেখলাম। তারপরে হচ্ছে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের ভিতরে হচ্ছে 17 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া যেমন মিশর সুদান, এরা কি, এরা হচ্ছে যে আফ্রিকায় সাহারা মরুভূমিতে জ্যামিতিক ভাবে করা হয়। 8 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা সোমালিয়া আর ইথিওপিয়ার ভিতরে, এটা বেশ গুরুত্বপূর্ণ। ভারত পাকিস্তানের ভিতরে 24 ডিগ্রি উত্তর রেখা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। এছাড়া ইরাক ইরানের ভিতরে 31 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা বেশ গুরুত্বপূর্ণ। 49 ডিগ্রি অক্ষরেখা, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডার মাঝখানে, এটা বেশ গুরুত্বপূর্ণ আমাদের পুরা জিও পলিটিক্যাল ক্ষেত্রে যদি আমরা বলতে যাই, তাহলে এগুলো হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ সীমারেখা। এরপর হচ্ছে ভৌগোলিক উপনামগুলো আমরা একটু দেখব। যেমন সোনালী আঁশের দেশ বাংলাদেশ, মসজিদের শহর ঢাকা, বাংলার ভেনিস বরিশাল, প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, নীল পর্বত বলা হচ্ছে আমাদের নীলগিরি পাহাড় যেটা আছে, এগুলা মানে এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দেখছি। তারপরে দ্য ল্যান্ড অফ ড্রাগন, থান্ডার ড্রাগন বা বজ্রপাতের দেশ বলা হচ্ছে ভুটানকে। সোনালী প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে। সূর্যোদয়ের দেশ বলা হচ্ছে জাপানকে। জাপানকে সূর্যোদয়ের দেশ কেন বলা হয় বলেন তো?
কারণ আমরা যদি এই দিক থেকে চিন্তা করি যে পৃথিবীটা কিভাবে আবর্তন করে, পৃথিবীটা আবর্তন করে হচ্ছে এই দিক থেকে এই দিকে। মানে আমি যদি আজকে ইউকে তে থাকি, ইউকে থেকে এটা যাবে হচ্ছে কোন দিকে, জাপানের দিকে। মানে হচ্ছে যেটা হচ্ছে পূর্ব হতে আহ পশ্চিম পশ্চিম দিকে যাবে আর কি। তো এইখানে যেটা হয় যে মানে এই যে ভূখণ্ডটা, এখানে সবার আগে সূর্যের আলোটা আসে, বা আমরা যে দিনটা শুরু হয়ে আসলে কোন দিকে, যদি আমরা ওই আবর্তন হিসাব করি, তাহলে দিনটা শুরু হচ্ছে জাপানের দিক থেকে। এই কারণে হচ্ছে বলে সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান। আবার প্রাচ্যের ম্যানচেস্টার বলা হচ্ছে ওসাকাকে। ম্যানচেস্টার কি, ম্যানচেস্টার হচ্ছে ক্লদিং বা হচ্ছে শিল্পের জন্য হচ্ছে বিখ্যাত ছিল। তো এই প্রাচ্যে হচ্ছে এরকম একটা বিখ্যাত শহর হচ্ছে কি ওসাকা, যেটা হচ্ছে শিল্পের জন্য বিখ্যাত ছিল। তা পবিত্র পাহাড় বলা হচ্ছে ফুজিয়ামাকে, জাপানের একটা পাহাড়। তা মুক্তার দ্বীপ বলা হচ্ছে বাহরাইনকে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, মুক্তার দ্বীপ বলা হচ্ছে বাহরাইনকে। আচ্ছা, তবে সকালবেলার শান্তি বা শান্ত সকালের দেশ হচ্ছে কোরিয়া। পশুপালনের দেশ হচ্ছে তুর্কমেনিস্তান, এটা মধ্য এশিয়ার একটা দেশ তুর্কমেনিস্তান। ফাদার অফ আপেল ট্রিজ কাজাকিস্তানের আলমা আতা। এগুলো এত গুরুত্বপূর্ণ না, যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে খুব পরিচিত সেগুলো এটা ধরবেন। ঝর্ণা সহ তাজমহল, নীল আকাশের দেশ মঙ্গোলিয়া, মধ্য এশিয়ার সুইজারল্যান্ড, কিরগিজস্তান, সাদা হাতির দেশ থাইল্যান্ড, এটা গুরুত্বপূর্ণ। তারপর স্বপ্নের শহর ম্যানিলা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ। প্রাচ্যের ভেনিস ব্যাংকক, আর বাংলার ভেনিস বরিশাল। হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া, আর হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। ভূমিকম্পের দেশ জাপান। জাপানে হচ্ছে এই যে কয়দিন আগেও দেখবেন যে 3 ঘন্টায় 30টা ভূমিকম্প অনুভূত হয়েছে, এটা নিয়ে একটা নিউজ হয়েছে। এবং তার ধারণা করছে যে আবার হচ্ছে সুনামি আসবে 2005 সালে যেমন হয়েছিল। তারপরে হচ্ছে প্রাচ্যের দেশ হচ্ছে চীন। তো চীনের দুঃখ হোয়াংহো। নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে। আর তিব্বত এত দুর্গম যে চীনের সাইডে অবস্থিত, এবং এটা পুরাটাই হচ্ছে কয়েক হাজার মিটার উঁচুতে অবস্থিত, পাহাড়ের উপরে। এটা হচ্ছে এই কারণে কেউ যাইতে চায় না। এই কারণে এই শহরটাকে, এই দেশের কারণে নিষিদ্ধ দেশ। আর নিষিদ্ধ শহর হচ্ছে লাসা, যেটা হচ্ছে তিব্বতের রাজধানী, সেটা হচ্ছে আরো দুর্গম। মন্দিরের শহর বলা হচ্ছে ভারতের বেনারসকে। রাজপ্রাসাদের শহর বলা হয় কলকাতাকে। কলকাতায় হচ্ছে কোন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অবস্থিত, আপনি জানেন। তবে ভারতের প্রবেশদ্বার বলা হচ্ছে মুম্বাইকে। কারণ মুম্বাই হচ্ছে সমুদ্র বন্দর যেটা আছে, ওইখান দিয়ে হচ্ছে জাহাজ আগে আসতো, এবং সেখান দিয়ে হচ্ছে মানুষজন ভারতে ঢুকতো। এই কারণে হচ্ছে এটাকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। ভারতের রোম বলা হয় দিল্লিকে। আর পিঙ্ক সিটি হচ্ছে রাজস্থানের জয়পুর। ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পাকিস্তানের প্রবেশদ্বার হচ্ছে করাচি, যেমন আগে বললাম যে করাচি হচ্ছে পাকিস্তানের একসময় একমাত্র সমুদ্র বন্দর ছিল। পঞ্চনদের দেশ বলা হচ্ছে পাঞ্জাবকে। পাঞ্জাবে 5টা বড় নদী আছে, যে কারণে হচ্ছে ভারত হচ্ছে বা পাকিস্তান হচ্ছে পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে। পবিত্র ভূমি বা হোলি ল্যান্ড বলা হচ্ছে জেরুজালেমকে। সিল্ক রুটের দেশ হচ্ছে ইরান। শান্তির নীড় হচ্ছে বাগদাদ। এই ভৌগোলিক উপনামগুলো আপনারা একটু শেখার চেষ্টা করবেন, মানে একটু রিডিং টিডিং করুন বা একটু দেখবেন, কারণ এটা পড়লে হচ্ছে আপনাদের একটাই হবে। আর আপনাদের হচ্ছে আজকের যে আমরা যে রিডিং ম্যাটেরিয়াল দিচ্ছি, ওইখানে দেখবেন যে আমরা বেসিক ভিউ এর হচ্ছে কিছু ম্যাটেরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ওইগুলো একটু দেখবেন, তাহলে আপনাদের হচ্ছে কাজে লাগবে। তারপরে ইউরোপের ক্রীড়া ক্ষেত্র হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে দেখবেন ফিফা সদর দপ্তর এবং আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদর দপ্তর বা মাঠ অবস্থিত। তারপরে সোনার অন্তঃপুর হচ্ছে ইস্তাম্বুল বা তুরস্ক। বাইসাইকেলের শহর হচ্ছে ডেনমার্ক। আগুনের দ্বীপ হচ্ছে আইসল্যান্ড, এটা খুব গুরুত্বপূর্ণ। আইসল্যান্ড দ্য ল্যান্ড অফ ফায়ার, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, একটা মিনিট একটু। তো তারপর হচ্ছে পান্নার দ্বীপ হচ্ছে আয়ারল্যান্ড। গ্রানাইডের শহর এবারডিন। মহাসমুদ্র অভিযাত্রীর দেশ পর্তুগাল। এই যে যেটা বললাম যে পর্তুগালে তো হচ্ছে অনেক মহাসমুদ্র অভিযাত্রী ছিল, যেমন ভাস্কো দা গামা, যে হচ্ছে ভারতে পৌঁছান সমুদ্রপথে ইউরোপ থেকে। তো এরকম অনেকে ছিল। তো ইউরোপের রুগ্ন মানুষ বলা হচ্ছে তুরস্ককে। কেন রুগ্ন মানুষ বলা হয়? তুরস্কের ম্যাপ দেখেন। তুরস্কের ম্যাপটা দেখলে এবার হচ্ছে বুঝবেন যে তুরস্ক দেখলে মনে হয় যে দেখেন মানে অনেক বড় এলাকা, কিন্তু মাঝখানে হচ্ছে কি আছে, মাঝখানে হচ্ছে অনেক হচ্ছে বড় হচ্ছে সমুদ্র, সরি কি, একটা
সমুদ্রের মতো অবস্থিত, এই কারণে হচ্ছে এটাকে হচ্ছে কি হয়, মাঝখানে হচ্ছে পেটটা হচ্ছে মানে এই যে চিকন, এই কারণে হচ্ছে এটাকে বলা হচ্ছে ইউরোপের রুগ্ন মানুষ, কারণ যেখানে অনেক পাতলা, এই কারণে এটা বলা হয় ইউরোপের রুগ্ন শহর, sorry, রুগ্ন দেশ। তারপরে হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড, এটা কেবল বললাম। সমুদ্রের বধূ হচ্ছে গ্রেট ব্রিটেন। উত্তরের ভেনিস স্টকহোম, স্টকহোম হচ্ছে সুইডেনে অবস্থিত। তারপরে সংস্কৃতির শহর হচ্ছে প্যারিস, এটা মানে ভালোবাসার শহরও বলা হয় প্যারিসকে। তারপরে মার্বেলের দেশ ইতালি, যেমন আমরা হচ্ছে এখনো হচ্ছে মার্বেল টার্বেল হচ্ছে বললে বলে যে ইতালিয়ান গ্রেড, টাইলস এর ক্ষেত্রে বিশেষ করে। সাত পাহাড়ের শহর হচ্ছে রোম। দ্বীপের নগরী ভেনিস, বা আড্রিয়াটিকের রানী, আড্রিয়াটিক হচ্ছে একটা সাগর, সেটার পাশে অবস্থিত ভেনিস। তারপরে দেখেন সোভিয়েত ইউনিয়নের শস্য ভান্ডার বা ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। ভূমধ্যসাগরের প্রবেশদ্বার জিব্রাল্টার। পোপের শহর ভ্যাটিকান সিটি, যা আমরা সবাই জানি যে ভ্যাটিকান সিটিতে হচ্ছে পোপ থাকে। আর সম্মেলনের শহর হচ্ছে জেনেভা, কারণ জেনেভা হচ্ছে জেনেভা কনভেনশন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেনেভাতে হচ্ছে আমরা দেখি যে তাদের সদর দপ্তর। সাদা শহর হচ্ছে বেলগ্রেড। সাত পাহাড়ের দেশ রোম, এটা বললাম। দ্বীপের নগরী ভেনিস, এগুলা বললাম। এগুলা সবই হচ্ছে। নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণটা কি, নরওয়ে, এটা দেখবেন ম্যাপে যদি দেখায়, নরওয়েটা হচ্ছে এমন জায়গায় অবস্থিত ম্যাপে যে এই যে উত্তর মেরু, এটা হচ্ছে পৃথিবীটা যেহেতু 66.5 ডিগ্রি হেলে থাকে, নরওয়েটা এমন ভাবে অবস্থিত যে এটা হচ্ছে পৃথিবী চারিদিকে ঘোরার সময় আহ রাত্রে সূর্যটা হচ্ছে মানে সরি সূর্যটা হচ্ছে কিছুক্ষণের জন্য হচ্ছে এখানে দেখা যায়। যদিও এটার আলোটা যে খুব তীব্র থাকে এমন না, কিন্তু এটা হচ্ছে দেখা যায়, এই কারণে হচ্ছে। এবং সেই মানে সূর্যটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে শীতল আলো দেয়, মানে অতটা গরম থাকে না। এই কারণে এই দেশটাকে বলে নিষিদ্ধ সূর্যের দেশ। আর ইউরোপের প্রবেশদ্বার হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া, এটা বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিশ্বের রুটির ঝুড়ি হচ্ছে আমেরিকার প্রেইরি অঞ্চল বলা হয়, আর ইউরোপের রুটির ঝুড়ি হচ্ছে ইউক্রেন। বাতাসের শহর শিকাগো, এটা বেশ গুরুত্বপূর্ণ। সোনালী তরুণের শহর হচ্ছে সান ফ্রান্সিসকো। গগনচুম্বী অট্টালিকা শহর হচ্ছে নিউ ইয়র্ক, বা বিগ আপেল বলা হয় এটাকে। তারপরে চিনির আধার বা মুক্তার দেশ হচ্ছে কিউবা। আচ্ছা, আমরা কিন্তু মুক্তার দ্বীপ দেখছিলাম এশিয়াতে, সেটার নাম হচ্ছে বাহরাইন। আর মুক্তার দেশ যদি বলে, মুক্তার দেশ হবে হচ্ছে সেটা কিউবা। এরপর হচ্ছে হ্রদ বা আগ্নেয়গিরির দেশ হচ্ছে নিকারাগুয়া। জিব্রাল্টার, পশ্চিমের জিব্রাল্টার বলা হচ্ছে কানাডার কুইবেককে, কারণ ওইখানে হচ্ছে অঞ্চলটা অনেক অশান্ত থাকে। ম্যাপল পাতার দেশ এটা কানাডা, কানাডার হচ্ছে পতাকাতে দেখবেন ম্যাপল লিফ আছে। আর চির বসন্তের নগরী হচ্ছে ইকুয়েডরের রাজধানী কিটো। তারপর হচ্ছে আফ্রিকায় যদি দেখেন, আফ্রিকা পুরো মহাদেশটাকে বলা হচ্ছে একটা বৃহৎ চিড়িয়াখানা, কারণ আফ্রিকায় আমরা এই যে এর আগে আপনাদেরকে বলছিলাম যে আপনার ন্যাশনাল জিওগ্রাফিতে যত যা কিছু দেখেন সব হচ্ছে যে আফ্রিকার হচ্ছে এই সবুজ অঞ্চলটা, তানজানিয়া, কঙ্গো, রুয়ান্ডা, উগান্ডা, এই অঞ্চল, কেনিয়া, এই অঞ্চলগুলোতে অবস্থিত। কারণ এখানে এত মানে জেব্রা, জিরাফ, বা আপনি বাঘ, চিতাবাঘ, সিংহ, তারপর কুমির, যত যা কিছু দেখেন সব ম্যাক্সিমামই হচ্ছে এই অঞ্চলটায় অবস্থিত। এখানে ওভারঅল এটাকে বলা হচ্ছে বৃহৎ চিড়িয়াখানা। এরপরে মরুভূমির দেশ বলা হয় আফ্রিকাকে, চিরসবুজের দেশ বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার নাটাল যে শহরটা, এটাকে বলা হয় চিরসবুজের দেশ। আর শ্বেতাঙ্গদের কবরস্থান বলা হচ্ছে গিনি কোস্টকে। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে, এটা আসলে ইউরোপের অংশ অংশে হবে। ইউরোপের রণক্ষেত্র বা ককপিট বলা হচ্ছে বেলজিয়ামকে, কারণ বেলজিয়ামে হচ্ছে অনেক যুদ্ধ হয়েছে, যেমন নেপোলিয়ন হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ করেছে ইউরোপে, সরি যে বেলজিয়ামে। তো এরকম অনেক ঐতিহাসিক যুদ্ধ হয়েছে হচ্ছে বেলজিয়ামে, এই কারণে এটাকে হচ্ছে ইউরোপের রণক্ষেত্র বলা হয়। এবং বেলজিয়ামে এত যুদ্ধ হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেলজিয়াম, তারা হচ্ছে আগেই তাদের নিজেদেরকে ঘোষণা করছে যে ভাই আমরা হচ্ছে বাফার স্টেট বা নিরপেক্ষ দেশ, আমাদের হচ্ছে এখানে কোনো যুদ্ধ টুদ্ধ আমরা চাই না। কারণ কি, বেলজিয়ামটা দেখেন সেটা অবস্থিত হচ্ছে বড় বড় সব পাওয়ারের মাঝখানে, ফ্রান্স, জার্মানি, ইউকে, তিন দিকে তিনটা বড় রাষ্ট্র বা শক্তিশালী সামরিক রাষ্ট্র, তাদের মাঝখানে অবস্থিত বেলজিয়াম। এখানে এরা যখন যুদ্ধ করতে চায় ফ্রান্স, ইউকের সাথে, তখন সে করে হচ্ছে যে বেলজিয়ামের এই অঞ্চলটাতে। আবার হচ্ছে যদি ফ্রান্স এবং জার্মানির সাথে যুদ্ধ লাগে, সে করে হচ্ছে বেলজিয়ামের এই অঞ্চলটাতে। এই কারণে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বেলজিয়াম হচ্ছে নিজেদেরকে বাফার স্টেট হিসেবে ঘোষণা করে।
আচ্ছা, রজত নগরী হচ্ছে আলজিয়ার্স, আর বাজারের শহর বলা হচ্ছে মিশরের কায়রোকে। তো এগুলো আমরা একটু দেখলাম। এরপরে রৌপ্যের শহর বলা হয় আলজিয়ার্সকে, এটা করে করে স্বর্ণের শহর জোহানেসবার্গ। এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা একটু দেখবেন। নীল নদের দেশ বা নীল নদের দান বলা হয় মিশরকে, এটা আপনারা সবাই জানেন। রাতের নগরী বলা হয় কায়রোকে। সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ হারারে জিম্বাবুয়ে। লবঙ্গ দ্বীপ তানজানিয়া, এটা করে তামার দেশ জাম্বিয়া। আফ্রিকার মানবাধিকারের দেশ গাম্বিয়া। গাম্বিয়াকে কেন আফ্রিকার মানবাধিকারের দেশ বলা হয়, কেউ গেস করতে পারেন? আফ্রিকার মানবাধিকারের দেশ বলো কেন গাম্বিয়াকে বলা হয়? ওই যে রোহিঙ্গাদের নিয়ে মামলা রোহিঙ্গাদের জন্য, হচ্ছে। এক্স্যাক্টলি। রোহিঙ্গাদের জন্য হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে হচ্ছে কে ই করছিল, মানে রিট করছিল, মানে বা ইটা করছিল হচ্ছে গাম্বিয়া। তা আফ্রিকার মৃত হৃদয় হচ্ছে চাঁদ। চাঁদ হচ্ছে একটা দেশের নাম, ঠিক আছে? আফ্রিকাতে চাঁদ হচ্ছে একটা দেশের নাম, এটাকে বলা হচ্ছে আফ্রিকার মৃত হৃদয়। এটা হচ্ছে অনেকটা হচ্ছে ওরকম শেপে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হচ্ছে নিউজিল্যান্ডকে। ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া, পশমের দেশ অস্ট্রেলিয়া। দ্বীপ মহাদেশ ওশেনিয়া, কারণ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নিয়ে পুরা পলিনেশিয়ান, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া অঞ্চলটা নিয়ে হচ্ছে ওশেনিয়া। আর দক্ষিণের রানী বলা হচ্ছে সিডনি শহরটাকে। সিডনিতে একটা বিখ্যাত বিল্ডিং আছে, সেই বিল্ডিংটার নাম কি বলতে পারবেন? অপেরা হাউস। অপেরা হাউস, অপেরা। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন দিবস গুলো আছে। এই দিবস গুলো আপনাদের একটু জানতে হবে, বিশেষ করে ধরেন যে বিশ্ব নারী দিবস, বিশ্ব মা দিবস, বিশ্ব পাই দিবস। মানে সবগুলো যে আপনার খুব জানতে হবে এমন না, কিন্তু কিছু কিছু যে দিবস আছে, যে দিবসগুলো আমরা খুব ঘটা করে হচ্ছে পালন করি। কিংবা হচ্ছে আমাদের পরিবেশ রিলেটেড যেইগুলো আছে, যে আন্তর্জাতিক বাঘ দিবস, আন্তর্জাতিক বিশ্ব পানি দিবস, জলাভূমি দিবস। তো এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে আমাদের একটু জানা দরকার। এই জিনিসগুলো আপনারা একটু কষ্ট করে আপনারা একটু পড়বেন এই জিনিসগুলো। আচ্ছা, আপনাদেরকে জাস্ট একটা জিনিস একটু জিজ্ঞেস করি, বলেন তো প্রতি বছর জাতিসংঘের সাধারণ সম্মেলনটা কবে হয়? কেউ কি জানেন? সেপ্টেম্বরের থার্ড উইকে। হ্যাঁ, থার্ড উইকে। কোন দিন শুরু হয়? মঙ্গলবারে। মঙ্গলবার শুরু হয় না? জি ভাই। হ্যাঁ। তো সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, মানে এরকম প্রশ্ন টশ্ন কিন্তু আসছে আগে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আর কি এখান থেকে একটু দেখবেন। আবার দেখবেন যে আপনার এখানে একটা জিনিস একটু বলে দেয়, যেমন ধরেন যে বিশ্ব বন দিবস দেখেন 21 মার্চ, বিশ্ব জলাভূমি দিবস 2 ফেব্রুয়ারি। আবার আপনি দেখবেন যে উম, বিশ্ব ধরিত্রী দিবস হচ্ছে 22 এপ্রিল। আবার বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। তো এই এই জিনিসগুলা কিন্তু আসে, এবং দেখেন যে কোনটা কবে আসছিল বিসিএসসি এরকম কোশ্চেন টোশ্চেন কিন্তু আগে লেখা আছে। তো দেখেন, আ- পরিবেশ নিয়ে কতগুলা দিবস, জলাভূমি দিবস, তারপরে হচ্ছে বন দিবস, ধরিত্রী দিবস, আবার হচ্ছে আহ পরিবেশ দিবস। আবার দেখবেন যে বিশ্ব নিরাপদ পানির দিবস, তারপরে হচ্ছে সাদা খাদ্য দিবস, এরকম প্রাণী দিবস, এরকম বিভিন্নই আছে। তো এইগুলা কিন্তু পরিবেশের বিষয়গুলো কিন্তু একটু ভালো মতো দেখতে হবে। আচ্ছা, আমাদের যে রোকেয়া দিবস 9 ডিসেম্বর, সেখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ইয়ে আছে, আন্তর্জাতিক গণহত্যা দিবস। আর দেখেন বিশ্ব মানবাধিকার বা আন্তর্জাতিক মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর, কারণ এখানে হচ্ছে মানবাধিকার যে সনদটা আছে সেই এই দিন হচ্ছে স্বাক্ষরিত হয়েছিল। তো এই দিবসগুলো সম্পর্কে আপনারা হচ্ছে খুব ভালোভাবে একটু দেখবেন, এবং মানে একটু চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব হচ্ছে জেনে রাখার জন্য। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু বিরোধপূর্ণ অঞ্চলগুলো দেখবো। দেখেন, এই ডোকলাম অঞ্চলটা নিয়ে হচ্ছে চীন, ভুটান, ভারত, এই তিনটা দেশের ভিতরে হচ্ছে বিরোধ আছে, বিশেষ করে চীন এবং ভুটানের মধ্যে দ্বন্দ্ব। এবং ডোকলাম এমন একটা জায়গায় অবস্থিত যে চীন, ভারত, ভুটান এদের ভিতরে হচ্ছে কাইন্ড অফ হচ্ছে মানে ছিল একেবারে সংযোগ স্থলের কাছাকাছি। এই যে হচ্ছে ভুটান, এই পাশে দেখেন চিকেন স্নেক দিয়ে আসলে এইটুকু হচ্ছে ভারতের অঞ্চল, এটা হচ্ছে ভুটান অঞ্চল, আর এটা হচ্ছে চীনের ভূখণ্ড। এর মাঝখানে এই যে চীন এবং ভুটানের বিষয় মাঝখানে এই যে এইখানটার কাছাকাছি, খুব কাছাকাছি এখানে হচ্ছে ডোকলাম করিডোরটা অবস্থিত। এবং এটার এখানে হচ্ছে চীন কি করে, চীন হচ্ছে এই বিশেষ করে যে এরকম একটা অঞ্চলে এখানে একটা একটা ব্রিজ নির্মাণ করে। এই ব্রিজটা নির্মাণ করলে হচ্ছে আসলে কি করে, এটা হচ্ছে ভুটানের অংশ দিয়ে অনেক একটা অংশ যায়।
ফলে হচ্ছে ভুটান হচ্ছে এটা নিয়ে হচ্ছে আপত্তি জানায় এবং ভারত হচ্ছে ভুটানকে সমর্থন দেয় এবং এটা নিয়ে হচ্ছে এদের ভিতরে একটা বিরোধ চলে আসে। তো এই ডোকলামের এটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। কাশ্মীর কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান বিবাদ করছে, এটা নিয়ে আপনাদের নতুন করে বলার কিছু নাই। তারপরে স্যার ক্রিক, এটা হচ্ছে ভারত পাকিস্তান সিন্ধু আর গুজরাট প্রদেশের মধ্যে বিরোধপূর্ণ 96 কিলোমিটার একটা স্রোতজ মোহনা বা একটা নদীর অংশ। কালাপানি নিয়ে হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। কালাপানিটা হচ্ছে নেপাল এবং ভারতের মাঝখানে এই অঞ্চলটা অবস্থিত এবং এটা নিয়ে হচ্ছে ভারত এবং নেপাল হচ্ছে এই অঞ্চলটা নিজেদের বলে দাবি করে। তারপর লিপু লেক এবং সুস্তা, এটা হচ্ছে ভারত এবং মানে নেপালের ভিতরে এই তিনটা একসাথে আপনারা পড়বেন। কালাপানি, লিপু লেক, সুস্তা, এই তিনটাই হচ্ছে ভারত এবং নেপালের মাঝখানে অবস্থিত, যেটা নিয়ে হচ্ছে আসলে তাদের ভিতরে সমস্যা হচ্ছে। এবং লিপু লেক, কালাপানি এবং লিপে ধারা তিনটাকে অন্তর্ভুক্ত করে নেপাল হচ্ছে নতুন মানচিত্র করে, যেটা নিয়ে হচ্ছে ভারতের সাথে হচ্ছে নেপালের বেশ বড় একটা বিরোধ হয়। তারপর হচ্ছে জেরুজালেম, জেরুজালেম নিয়ে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যবর্তী এই চলতেছে, এখনো চলতেছে। সিনাই উপদ্বীপ, সিনাই উপদ্বীপ নিয়ে কার সাথে কার, মিশরের। এটা আসলে সিনাই উপদ্বীপটা আসলে হচ্ছে মিশরের ছিল, কিন্তু এটা হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধের পরে হচ্ছে এটা সিরিয়ার অংশ হয়ে যায়। পরে হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে সিনাই উপদ্বীপটা আবার মিশরকে ফেরত দেওয়া হয়। গোলান মালভূমি একই অবস্থা, আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে হচ্ছে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমিটা হচ্ছে নিয়ে নেওয়া হয়। পরে হচ্ছে ইসরায়েল সিরিয়ার মালভূমিটা দখল করে রাখে। দক্ষিণ তালপট্টি নিয়ে আমরা কথা বলছিলাম যে ভারত এবং বাংলাদেশের ভিতরে করে। আর এই দ্বীপের অন্য নাম হচ্ছে পূর্বাশা বা নিউ মুড, যেটা হচ্ছে ভারতে এই নামে অবস্থিত। এটা হচ্ছে পানির নিচে বর্তমানে তলিয়ে গেছে, কিন্তু এটা অস্তিত্ব নেই, কিন্তু এটা ভারত এবং বাংলাদেশের মাঝখানে অবস্থিত। সাতিল আরব, সাতিল আরব হচ্ছে কি, এটা হচ্ছে দজলা এবং ফোরাত বা টাইগ্রিডিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ, যেটা পারস্য সাগরে পতিত হয়েছে। এটা নিয়ে ইরাক ইরান যুদ্ধ হয় হচ্ছে 1980 থেকে 1988 সাল পর্যন্ত। আবু মুসা দ্বীপ, আবু মুসা দ্বীপ নিয়ে হচ্ছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে হচ্ছে বিরোধ রয়েছে। এটা হচ্ছে হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত একটা ছোট্ট একটা দ্বীপ। এখন দেখেন এই দ্বীপগুলা নিয়ে কিন্তু আগে এত বিরোধ ছিল না, কিন্তু ইদানিং বিরোধটা বেশি হচ্ছে। এটা কেন হচ্ছে কেউ বলতে পারবেন? দ্বীপগুলা নিয়ে ইদানিং এত বিরোধ কেন হয়? এটার কারণটা হচ্ছে দ্বীপগুলা ইদানিং খুব হয়ে গেছে, বেশ করে অনেকে হচ্ছে চায় যে এখানে একটা সামরিক ঘাঁটি করি, বা ভূরাজনীতিতে হচ্ছে এই দ্বীপগুলো হচ্ছে আপনার নিরাপত্তার জন্য বা আপনার জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কিংবা এমন হইতে পারে যে আপনি পরিবেশের জন্য হচ্ছে ক্ষতি করে এমন কোন একটা গবেষণা করতে যাচ্ছেন। তো আপনি তো আপনার মূল ভূখণ্ডে যেখানে জনগণ আছে সেখানে আপনি করতে পারবেন না, কিন্তু আপনি যদি অনেক গভীর সমুদ্রে আপনার একটা জনমানব শূন্য একটা এলাকা, যেখানে হচ্ছে আপনার একটা গবেষণাগার বা আপনি একটা বিস্ফোরণ করে আপনি দেখবেন, কিংবা লোকচক্ষুর অন্তরালে কিছু একটা গবেষণা করবেন, এগুলোর জন্য হচ্ছে এই দ্বীপগুলা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে হচ্ছে এইখানে হচ্ছে অনেক বিরোধ চলে। যেমন শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে হচ্ছে জাপান এবং রাশিয়ার ভিতরে হচ্ছে বিরোধ আছে। কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে জাপান এবং রাশিয়ার ভিতরে বিরোধ আছে। সেনকাকু নিয়ে হচ্ছে বিরোধ আছে চীন এবং জাপানের ভিতরে। ফকল্যান্ড দ্বীপ নিয়ে বিরোধ আছে হচ্ছে কার কার ভিতরে, আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের ভিতরে। এবং এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে হচ্ছে আহ যখন যুদ্ধ হয় তার কিছুদিন পরে হচ্ছে 1986 সালে হচ্ছে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে। এবং সেখানে হচ্ছে যে আপনার হ্যান্ড অফ গডের কথা জানবেন, যে ম্যারাডোনা হচ্ছে হাত দিয়ে গোল করে। এখানে কিন্তু এই ফকল্যান্ড দ্বীপের যে যুদ্ধ, সেখানে এমনি এই দুইটা দেশের ভিতরে রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল, এবং এটার পরেও হচ্ছে এই ঘটনাটা অনেক দূর পর্যন্ত যায়। এবং ব্রিটিশ মিডিয়া তারা কিন্তু এটা নিয়ে অনেক নিউজ করছে অনেক দিন পর্যন্ত। ইম্ফল, ইম্ফল হচ্ছে ভারতের মণিপুর অঞ্চলের হচ্ছে রাজধানী। এটা নিয়ে হচ্ছে ভারত এবং মায়ানমারের ভিতরে বিরোধ আছে। সিয়াচেন হিমবাহ, এটা নিয়ে হচ্ছে এই হিমবাহতে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র অবস্থিত। দেখেন, সমুদ্রপৃষ্ঠ থেকে 21,000 ফুট উঁচুতে এই হিমবাহতে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র। এ কত অশান্তি যে এত উচ্চতা যায়, সেটা হচ্ছে আর্মির বা ইসে বিএসএফ যায়, সেটা সারাদিন পাহারা দিচ্ছে, ওই পাশে বর্ডার পুলিশ পাহারা দিচ্ছে, যে কোনো সময় যুদ্ধ লাগিয়ে দিতে পারে। জিব্রাল্টার প্রণালীর এই দ্বীপটা নিয়ে হচ্ছে স্পেন এবং যুক্তরাজ্যের ভিতরে বিরোধ আছে। তা গালওয়ান উপত্যকা, এটা হচ্ছে চীন এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল। এটা হচ্ছে কয়েকদিন আগে আপনারা জানেন যে এই গালওয়ান উপত্যকা হচ্ছে
পাকিস্তানের যে জঙ্গিদের হামলায় হচ্ছে ভারতের কিন্তু একটা বিশাল একটা ক্ষতি হয়ে গেছে গালওয়ান উপত্যকায়। আচ্ছা, এরপর নাগার্নো কারাবাখ, এটা নিয়ে হচ্ছে আপনাদের ম্যাপের ক্লাসে বলছিলাম, হচ্ছে আর্মেনিয়া এবং বাইজানের মাঝখানে অবস্থিত। এটা বেশ গুরুত্বপূর্ণ। পেরেজিল দ্বীপপুঞ্জ, এটা নিয়ে হচ্ছে স্পেন এবং মরক্কোর মাঝখানে অবস্থিত। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। না, এটা গুরুত্বপূর্ণ। হানিস দ্বীপপুঞ্জ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ। মহাখালী নদী, এটা নিয়েও গুরুত্বপূর্ণ না। গাজা তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে। নাথুলা পাসটা বেশ গুরুত্বপূর্ণ। ভারত ও চীনের মধ্যে একমাত্র স্থল সমুদ্র যেখানে ভারতের সিকিম রাজ্যের সাথে চীনের তিব্বতের সীমান্ত মিলেছে, এবং এটা কিন্তু খুব একটা বাণিজ্য পথ ছিল, যেটা পরে হচ্ছে বন্ধ করে দেয়। দোনেৎস্ক এবং লুহানস্ক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রাশিয়া হচ্ছে ইউক্রেনের কাছ থেকে কেড়ে নিয়েছে এই দুটো অঞ্চলকে। তো এরপরে হচ্ছে আলোচিত বিপ্লব। এই বিপ্লব গুলা কি করছে, আমরা এর ভিতরে কিছু বিপ্লব নিয়ে আপনাদের বলছিলাম, যেমন ইংলিশ সাহিত্য ক্লাস হচ্ছে আমেরিকান বিপ্লবটা নিয়ে আমরা কিছু বলছিলাম, তারপরে হচ্ছে ফরাসি বিপ্লব নিয়ে আমরা বলছিলাম, যে 1789 সালে হয়। এবং আমাদের রোমান্টিক পিরিয়ড যেটা আছে সেটা হচ্ছে এই বিপ্লব গুলা দেখে হচ্ছে বেশ প্রভাবিত ছিল। শিল্প বিপ্লব যেটা হয় সেটা হচ্ছে 1760 সালে, এবং যার ফলে কি হয়, ইংল্যান্ডে ব্যাপক হচ্ছে শিল্পের প্রভাব প্রসারের ফলে, এবং হচ্ছে বিশেষ করে বস্ত্র শিল্প যেটা আছে, সেখানে আগে হচ্ছে মানুষজন কি করতো, যে আমরা এখন যে কারিগর দেখি বা নাপি এই কি বলে দর্জি দেখি, তো তখন সবাই হচ্ছে জাস্ট নিজের বাসা বাড়ি বা ইসের জন্য হাতে হচ্ছে কাপড় বুনতো। কিন্তু এর ফলে হচ্ছে মেশিনের আবির্ভাব হলো, এবং তখন হচ্ছে মেশিনে হচ্ছে একদিনে অনেক প্রোডাকশন করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব, যেটা 1987 সালে হয় রাশিয়াতে। এখানে একটা জিনিস হচ্ছে, আপনাকে যদি বলা হয় যে অক্টোবর বিপ্লব বলা হচ্ছে, এই অক্টোবর বিপ্লবটা আসলে হয় হচ্ছে আমাদের বর্তমান যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার, কিন্তু রাশিয়াতে কিন্তু সেই সময় হচ্ছে এই ক্যালেন্ডারটা ব্যবহার করা হতো না, তখন তারা ব্যবহার করছে হচ্ছে জুলিয়ান ক্যালেন্ডার। এবং জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এটা সম্ভবত নভেম্বর মাস অথবা ফেব্রুয়ারি মাস ছিল, আমার ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে না। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার অনুযায়ী এই বিপ্লবটাকে বলা হচ্ছে বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব। আর চীনে হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব হয়, এটা হয় হচ্ছে 1966 সালে। সাল এবং দুটাই হচ্ছে বেশ মনে রাখবেন। 1966 সালে চীনে সাংস্কৃতিক বিপ্লব হয়। ইরানে হচ্ছে ইসলামিক বিপ্লব হয় 1979 সালে, এটাও বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে দেখেন, এই যে এই জায়গাগুলোতে আপনারা যেই বিপ্লব গুলা দেখছেন, এগুলা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। যেমন ইউক্রেনে অরেঞ্জ বিপ্লব হয় 2004 সালে। তারপর চেকোস্লোভাকিয়াতে ভেলভেট বিপ্লব হয়, এটা হয় হচ্ছে 1989 সালে। এবং তারপর হচ্ছে এই চেকোস্লোভাকিয়া ভেঙে হচ্ছে দুইটা রাষ্ট্র গঠন করা হয়। রোজ বিপ্লব হয় হচ্ছে জর্জিয়াতে 2003 সালে, এটাও বেশ গুরুত্বপূর্ণ। রোজ বিপ্লবটা জর্জিয়াতে হয়। অরেঞ্জ বিপ্লব হয় ইউক্রেনে, এটা বেশ গুরুত্বপূর্ণ। কিরগিজস্তানে টিউলিপ বিপ্লব হয়, এটা কোয়ার্টাইনে। জেসমিন বিপ্লব হয় তিউনিসিয়াতে, এটা বেশ গুরুত্বপূর্ণ। So, এই বিপ্লব গুলা নিয়ে আপনারা একটু দেখবেন, এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো খুব একটা বেশি না, এগুলো একটু মনে রাখবেন। এরপরে দেখেন, আমরা গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। আমাদের ক্লাসে আর খুব বেশি আইটেম নাই, আমাদের কিন্তু বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো পড়াই ফেলছি। তা আমরা প্রথম বিশ্বযুদ্ধকে বলা হচ্ছে গ্রেট ওয়ার বা তৎকালীন হচ্ছে মহাযুদ্ধ বলা হতো। তো এর কারণটা কি দেখেন, এর প্রেক্ষাপটটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, বাট এটা নিয়ে খুব বেশি গল্প করবো না। তৎকালীন সময় যেটা হয়েছিল, ট্রিপল অ্যালায়েন্স বা ট্রিপল আতাত বা ব্ল্যাক হ্যান্ড, এরকম বেশ কিছু বিষয় ছিল। যেমন এখানে বেশ অনেকগুলা অঞ্চল ছিল যারা হচ্ছে নিজেদের ভিতরে হচ্ছে সন্ধি করেছিল, যেমন ইউকে, ফ্রান্স, স্পেন বা এরকম বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রগুলো যারা ছিল, তারা হচ্ছে নিজেদের ভিতরে আতাত করেছিল। এবং এরা হচ্ছে সবাই কি ছিল, এরা হচ্ছে ছিল যে সাম্রাজ্যবাদী, বা যাদের হচ্ছে উপনিবেশ ছিল। তো এইখানে জার্মানি যেটা দেখলো, যে প্রথম তার তো হচ্ছে কোনো হচ্ছে উপনিবেশ নাই, কিন্তু এই যে বলকান অঞ্চল যেটা আছে, বলকান পর্বতমালার পাশে, এই অঞ্চলটা ছিল হচ্ছে বেশ আহ কি বলে যে খনিজ সমৃদ্ধ। তো জার্মানির মনে হলো যে ভাই, আমরা যদি এটা দখল করতে পারি তাহলে তো আমরা বেশ সমৃদ্ধ হয়ে যাব। তো অস্ট্রেলিয়া, জার্মানি এরা হচ্ছে মিলিত হবে এখানে অ্যাটাক করে। তো এদের সাথে আবার হচ্ছে একসময় হচ্ছে ইতালি হচ্ছে জড়ায় যায়। কিন্তু কিন্তু এইদিকে কি ছিল, এদিকে হচ্ছে ইউকে, ফ্রান্স, এদের ভিতরে হচ্ছে মানে একসময় দেখা যাচ্ছে এদের স্বার্থটাই হচ্ছে আঘাত হানতে শুরু করে। প্রথম দিকে যখন জার্মানি হচ্ছে এদিকে অ্যাটাক করে, তখন কিন্তু ইউকে বা ফ্রান্স এরা হচ্ছে খুশি হয়েছে। কেন খুশি ছিল, কারণ তাদের মনে হয়েছে যে জার্মানি এইখান থেকে যদি কিছু দেশ দখল করতে পারে তাহলে ভালো।
তাহলে কি হবে, তাহলে জার্মানি তাদের উপনিবেশগুলোর দিকে কোনো মনোযোগ দিবে না। কিন্তু আস্তে আস্তে তারা যখন দেখলো জার্মানি তো এদিকে দখল করতে 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 হচ্ছে আমাদের দিকে চলে আসছে, তখন হচ্ছে তারা হচ্ছে জার্মানিকে হচ্ছে আটকানোর জন্য হচ্ছে যুদ্ধে নামে। তো এখানে দুইটা পাওয়ার ছিল, একটা ছিল কেন্দ্রীয় শক্তি, একটা ছিল মিত্র শক্তি। তো কেন্দ্রীয় শক্তি কে কে ছিল দেখেন তো, অটোমান সাম্রাজ্য, অস্ট্রো হ্যাঙ্গেরি সাম্রাজ্য, প্রুশিয়া সাম্রাজ্য, বুলগেরিয়া। আর মিত্র শক্তিতে ছিল হচ্ছে রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রটা অনেক পরে যোগ দেয়। তো সার্বিয়া, মন্টিনিগ্রো, বেলজিয়াম এগুলো হচ্ছে মিত্র শক্তির সহযোগী দেশ ছিল। এছাড়াও চীন মিত্র শক্তিতে সমর্থন দিয়েছিল। তো এরপরে কারণটা কি, আমরা হচ্ছে দেখলাম যে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ডকে হচ্ছে 1914 সালের 28 জুন তাকে বসনিয়ার রাজধানী সারায়েভোতে সার্বিয়ার জাতীয়তাবাদী কর্মী গ্যাভ্রিলো প্রিন্সিপ সে হচ্ছে হত্যা করে। কারণটা কি, কারণ সার্বিয়া হচ্ছে অস্ট্রিয়ার কাছ থেকে হচ্ছে স্বাধীনতাকামী ছিল। তো মানে অস্ট্রিয়াও হচ্ছে বা অস্ট্রো হাঙ্গেরি যে এইটা সাম্রাজ্যটা, সেটা হচ্ছে একটা উপনিবেশ গঠন করছে বলকান অঞ্চলে। তো এই স্বাধীনতাকামী জাতীয়তাবাদী কর্মী বা বিপ্লবী গ্যাব্রিলো প্রিন্সিপ সে হচ্ছে এই ফার্ডিনান্ড জোরাস ফার্ডিনান্ডকে হচ্ছে মানে হত্যা করে। এর প্রতিক্রিয়াতে অস্ট্রো হাঙ্গেরি প্রিন্সিপকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য সার্বিয়াকে প্রথমে 48 ঘন্টা, পরবর্তী 1 মাস সময় বেঁধে দেয়। এটা ব্যর্থ হলে হচ্ছে 1914 সালের 28 জুলাই অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে প্রথম যুদ্ধের সূত্রপাত ঘটে। সমাপ্তি ঘটে 1928 সালে, সরি 1918 সালের 11 নভেম্বর। তো এখানে হচ্ছে একটা যুদ্ধবিরতি চুক্তি হয় ফরাসি সেনাপতি জেনারেল ফচের নিকটে। তখন হচ্ছে কি করে চ্যান্সেলর মানে ফ্রেডরিক অ্যাবট হচ্ছে জার্মানির নতুন চ্যান্সেলর হয়। তো বেলফোর চুক্তি হয়, 14 দফা ঘোষণা করা হয়। 14 দফা কে ঘোষণা করে কেউ বলতে পারবেন? 14 দফা কে ঘোষণা করে? লিগ অফ নেশনস এর কত নম্বর দফায় ছিল তার জানা আছে? 14 নম্বর 14 নম্বর, লাস্ট। হ্যাঁ। এই দফা কে ঘোষণা করে, কে উত্থাপন করে? ইউএস এর প্রেসিডেন্ট তখন যে ছিল, হ্যাঁ, ফ্রান্সের উড্রো উইলসন। বিরুদ্ধে। আচ্ছা, উড্রো উইলসন। উইড্রো উইলসন। আপনার হচ্ছে দ্বিতীয় ভার্সাই সন্ধি। প্রথম ভার্সাই সন্ধিতে কি হয়েছিল? প্রথম ভার্সাই সন্ধিতে হচ্ছে আমেরিকা স্বাধীন হয়েছিল ইউকের কাছ থেকে। তবে জাতিপুঞ্জ গঠন করা হয়। সেভ্রে সন্ধি হয়, যেটার মাধ্যমে হচ্ছে অটোমান সাম্রাজ্যটা হচ্ছে ভেঙে হচ্ছে তার যতগুলা অঞ্চল ছিল সেগুলোকে স্বাধীন করে দেওয়া হয়, এবং পরে হচ্ছে সেগুলো হচ্ছে আহ, আমেরিকা, সরি ইউকে বা ইংল্যান্ড, ফ্রান্স এরা হচ্ছে দখল করে নেয়। লুজান চুক্তির মাধ্যমে হচ্ছে বলে দেওয়া হয় যে তুরস্ক প্রজাতন্ত্র আর কোনো নতুন কলোনি স্থাপন করতে পারবে না। ব্রেটন উডস সম্মেলন হয় 1944 সালে, এটার ধারাবাহিকতায়। তো এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1 সেপ্টেম্বর 1939 থেকে 2 সেপ্টেম্বর 1945 সাল পর্যন্ত, টানা 6 বছর। এবং এখানে কি করে, এটা হচ্ছে হিটলারের সাম্রাজ্যবাদী নীতি, এবং ইতালি ইথিওপিয়া দখল করে, স্পেনে গৃহযুদ্ধ হয়, এরকম বিভিন্ন প্রেক্ষাপটে হয়। তো এখানে অক্ষশক্তি ছিল হচ্ছে জার্মানি, জাপান সাম্রাজ্য, ইতালি সাম্রাজ্য। মিত্র শক্তি ছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য। ফ্রান্স ও পোল্যান্ড হচ্ছে জার্মানির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করলেও জাতিসংঘ কর্তৃক কর্তৃক মিত্র শক্তি ছিল না। তো এখানে হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়, যেমন অপারেশন বারবারোসা, অপারেশন ওভারলর্ড, ডি ডে, ভি ডে, অপারেশন ঈগল, হলোকাস্ট। হলোকাস্ট হচ্ছে গণহত্যা, যেটা হচ্ছে অনেক ইহুদি নিধন করা হয় হিটলারের নেতৃত্বে। কাটিং গণহত্যা, হিরোশিমা হামলা। হিরোশিমায় হচ্ছে কি করে পারমাণবিক বোমা ফেলা হয়, নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়। ডি ডে হচ্ছে যেদিন ফ্রান্সের নরম্যান্ডি দ্বীপে আহ মিত্র শক্তির সৈন্যবাহিনীরা হচ্ছে দখল নেয়। সেই দিন থেকে কি করে, ফ্রান্সের নরম্যান্ডি দ্বীপে যখন হচ্ছে দখল নেয় মিত্র বাহিনী, তখন হচ্ছে আস্তে আস্তে তারাই করে জার্মানিকে হচ্ছে এই অঞ্চলটার থেকে বা এই সমুদ্র অঞ্চল থেকে হচ্ছে তাদেরকে হচ্ছে বিতাড়িত করে। এবং এরপরে জার্মানি জাস্ট অল্প কয়েকদিন পরে হচ্ছে বুঝে যে আমাদের আর এই যুদ্ধ করা সম্ভব না। আর অপারেশন বারবারোসা এটা হচ্ছে, এটা আসলে বলতে গেলে তো অনেক কথা বলতে ইচ্ছা করে। জার্মানি হচ্ছে কি করে, রাশিয়াকে হচ্ছে আক্রমণ করে। এবং রাশিয়াকে যখন আক্রমণ করে, এই যে দেখেন সেন্ট পিটার্সবার্গ, এদিক দিয়ে হচ্ছে তারা আক্রমণ করে, এবং এই আক্রমণটাকে বলা হচ্ছে অপারেশন বারবারোসা। এই অপারেশনটা জার্মানি রাশিয়াকে প্রায় দখল করে নিছিল, মস্কোতে চলেই যাইতো। কিন্তু
সেই সময় হচ্ছে প্রচন্ড শীত পড়ে। এত শীত যে জার্মানির পক্ষে হচ্ছে তখন হচ্ছে দেখা যাচ্ছে তাদের হচ্ছে তেল নাই। তেল বা গ্যাস না থাকার ফলে হচ্ছে তারা আগুন ধরাতে পারছে না। মানে সৈন্যবাহিনী হচ্ছে তখন হচ্ছে ঠান্ডায় হচ্ছে একে একে হচ্ছে মারা যাওয়া শুরু করে। এবং এরপরে হচ্ছে অপারেশন বারবারোসটা হচ্ছে ফল করে। তা না হলে হইতে পারতো যে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি জিততে পারতো। এভাবে বলা হয়ে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে যুদ্ধের সমাপ্তিতে ইতালি আত্মসমর্পণ করে 1943 সালে 25 জুলাই। তারপরে জার্মানি আত্মসমর্পণ করে 7 মে 1945 সালে। জাপান আত্মসমর্পণ করে 14 আগস্ট 1945 এবং আত্মসমর্পণ চুক্তি স্বাক্ষর করে 2 সেপ্টেম্বর 1945, এবং এটার মাধ্যমে হচ্ছে বিশ্বযুদ্ধটা শেষ হয়। এরপর তেহরান সম্মেলন হয়, ইয়ালটা সম্মেলন, পটসডাম সম্মেলন, এবং এরপরে হচ্ছে জাতিসংঘ গঠন করা হয়। আমাদের হচ্ছে বিখ্যাত কিছু চুক্তি আছে, যেমন ম্যাগনা কার্টা 1215 সালে হয়, যেটা হচ্ছে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। তারপরে পিটিশন অফ রাইট, বিল অফ রাইট নিয়ে হচ্ছে আপনাদের কাছে আমরা ইংলিশ ক্লাসে বলছিলাম। পিটিশন অফ রাইট 1628 সালে হয়, এটাও বলছিলাম। প্রথম ভার্সাই চুক্তি নিয়ে আমি একটু আগে বললাম, পিস অফ প্যারিস, এটা হচ্ছে ওই একই। দ্বিতীয় ভার্সাই চুক্তি নিয়ে আমরা বললাম। প্যারিস প্যাক্ট হয় হচ্ছে 1928 সালে, যেটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকরণের সংক্রান্ত একটা চুক্তি, প্যারিস প্যাক্ট। মানব অধিকার সনদ 10 ডিসেম্বর, আমরা বললাম মানবাধিকার দিবস, এটা হচ্ছে 10 ডিসেম্বর 1948 সালে হচ্ছে সবাই স্বাক্ষর করে। এটা হচ্ছে 30টা ধারা আছে, এটা নিয়ে আমরা বললাম। রোম চুক্তিটা হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি প্রতিষ্ঠা করা হয়, এবং এর পরে পরবর্তীতে এই চুক্তির উপর ভিত্তি করে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন গঠন করা হয়, সেটা হচ্ছে 1957 সালে হচ্ছে এই চুক্তি স্বাক্ষর করা হয়। হটলাইন চুক্তি হচ্ছে 1963 সালে, যেটার মাধ্যমে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে হচ্ছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের ভিতরে একটা হটলাইন স্থাপন করা। হটলাইন কি মানে, সেটা টেলিফোন লাইন, যার মাধ্যমে তারা হচ্ছে একে অপরের সাথে কথা বলতে পারবে। তাসকন্দ চুক্তি, এটা হচ্ছে 10 জানুয়ারি 1966 সালে হয়। এটা হচ্ছে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ হয় 1965 সালে। সেই যুদ্ধের পরে হচ্ছে শান্তি মানে ফিরায় আনার জন্য হচ্ছে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তাসকন্দে হচ্ছে এই চুক্তিটা হয়। চুক্তিটা হয় হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের ভিতরে। এবং এর মধ্যস্থতাকারী ছিল হচ্ছে অ্যালেক্সেই কেসিগিন, যে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী ছিলেন। এবং মহাশূন্য চুক্তি হচ্ছে 27 জানুয়ারি 1967 সালে হয়। এটা হচ্ছে আন্তর্জাতিক মহাশূন্য আইন গঠনের লক্ষ্যে চুক্তিটা হয়। এবং আমরা দেখেন, আমরা বলি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন আমরা কত মানে মহাশূন্যে একটা পয়েন্টে করেছি, সে পয়েন্টের কত মানে অক্ষাংশ কত কেউ জানেন? বঙ্গবন্ধু স্যাটেলাইটটা কোন অক্ষে স্থাপন করা হয়েছে, কারো জানা আছে? এটা হচ্ছে 119.1 ডিগ্রি। এটা আপনারা একটু জেনে রাখবেন। আচ্ছা, তারপরে বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি হয়েছে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 19 মার্চ 1972, এবং এর মাধ্যমে হচ্ছে মানে কারণ বঙ্গবন্ধু হচ্ছে চাইছিলেন যে ভারতের সৈন্যবাহিনীকে হচ্ছে বাংলাদেশ থেকে যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে মানে ভারতে পাঠাইতে হবে, এতে করে বিশ্বের অন্যান্য দেশের কাছে বাংলাদেশের স্বীকৃতি পাওয়াটা হচ্ছে সহজ হবে, বা তাদেরও স্বীকৃতি দেওয়াটা তাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে বিশেষ করে বঙ্গবন্ধু যখন স্বদেশ প্রত্যাবর্তনের আগে লন্ডনে গেলেন, লন্ডনে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, সেও তাকে এই কথাটাই বলছে যে আপনার দেশে যদি আপনার শাসন চলে এবং আপনার সেনাবাহিনী যদি থাকে, তখন হচ্ছে আমাদের সবার পক্ষে স্বীকৃতি দেওয়াটা অনেক সহজ হবে। আচ্ছা, সিমলা চুক্তি হয় 2 জুলাই 1972। এটা হচ্ছে ভারত পাকিস্তানের ভিতরে শান্তি বৈঠক হয় 1971 সালের যুদ্ধের পরে। প্যারিস শান্তি চুক্তি হয় হচ্ছে 1973 সালে। এখানে হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে এই শান্তি চুক্তির মাধ্যমে। আলজিয়ার্স চুক্তি হয় হচ্ছে 1975 সালে। এখানে হচ্ছে ইরাক ইরান চুক্তি হয়, যেটা হচ্ছে শাতিল আরব সহ সহ বিরোধপূর্ণ বিভিন্ন সীমানা নিয়ে হচ্ছে তাদের ভিতর মীমাংসা হয়। পরে আবার এই চুক্তিটা ভঙ্গ হয়ে যায়, 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাক ইরান যুদ্ধ চলে। ক্যাম্প ডেভিড চুক্তিটা হয়েছে 1978 সালে। এটা মাধ্যমে কি করে মিশর হচ্ছে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দান করে, এবং ইসরায়েল হচ্ছে এর বিনিময়ে হচ্ছে সিনাই উপদ্বীপটা আবার হচ্ছে মিশরকে ফিরায় দেয়। এবং এই শান্তি চুক্তির ফলে হচ্ছে কি করে মিশরের হচ্ছে তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, ইসরায়েলের প্রেসিডেন্ট মুনাহেম বেগিন এবং মধ্যস্থকারী জিমি কার্টার, এই তিনজন হচ্ছে নোবেল পুরস্কার লাভ করে। তো সেনজেন চুক্তি হয় 1985 সালে। এর মাধ্যমে কি করে, এটা হচ্ছে ইউরোপে অভিন্ন যে ভিসা বা এক ভিসায় হচ্ছে অবাধ চলাচল, এই সংক্রান্ত চুক্তি হচ্ছে সেনজেন চুক্তি, যেটার কারণে হচ্ছে বর্তমানে আমরা
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে হচ্ছে দেখবেন যে আপনি হচ্ছে এক ভিসা দিয়ে হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারছেন, এটা নিয়ে খুব একটা সমস্যা হয় না। তারপরে ভারত শ্রীলঙ্কা শান্তি চুক্তি 1987 সালে, কারণ 1983 সালে হচ্ছে ভারতের রাজীব গান্ধী হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী, তাকে হচ্ছে হত্যা করা হয়, এবং হত্যাটা করা হচ্ছে শ্রীলঙ্কার হচ্ছে তামিল টাইগার ভুক্ত কতিপয় টেরোরিস্ট। এবং এরপরে কিন্তু শ্রীলঙ্কার সাথে হচ্ছে ভারতের একটা বেশ সমস্যা ছিল। আবার এরপরে হচ্ছে শ্রীলঙ্কার সিভিল ওয়ারটা যখন সমাপ্তি হয়, তখন হচ্ছে ভারত শ্রীলঙ্কার শান্তি চুক্তি হয়। তারপরে ট্রাইপ্যাট্রাইট অ্যাকর্ড, এটা হচ্ছে হয়েছে 1928 সালে। এটা হচ্ছে অ্যাঙ্গোলা, যে এইটা দেশটা, সেই দেশের স্বীকৃতি সংক্রান্ত। ম্যাস্ট্রিক্ট চুক্তি হয় 1992 সালে। এটা হচ্ছে ইউরোপীয় মানে ইউরো যে মুদ্রাটা আছে, এই মুদ্রাটা হচ্ছে চালু করার জন্য হচ্ছে এই চুক্তিটা হয়, এবং যার পরবর্তী হচ্ছে 1999 সালে ইউরো মুদ্রাটা চালু হয়। তো অসলো চুক্তি হয় 1993 সালে, যেটার মাধ্যমে হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েল একে অপরকে স্বীকৃতি দেয়। এবং এটা হচ্ছে একটা ম্যাপ নিয়ে তাদের সমঝোতা হয় যে ফিলিস্তিনি কতটুকু সীমারেখা পাবে এবং ইসরায়েল কতটুকু পাবে, যদিও এখন আসলে ইসরায়েল সেটাও মানে না, সে পারলে পুরাটাই হচ্ছে এখান থেকে নিয়ে নেয়। এরপরে একটা বিখ্যাত চুক্তি আছে ডেটন চুক্তি। এটা হচ্ছে সার্বিয়া এবং বসনিয়া হার্জেগোভিনার ভিতরে 1995 খ্রিস্টাব্দে। এই ডেটন চুক্তি কিন্তু বিসিএস পরীক্ষার প্রিপারেশন মানে প্রশ্ন আসছে। এবং এটার মধ্যস্থতাকারী ছিল হচ্ছে বিল ক্লিনটন। এটা প্যারিসের ডেটনে হচ্ছে এটা করা হয়। এটার মাধ্যমে হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা এবং সার্বিয়ার মধ্যে হচ্ছে যুদ্ধ বন্ধ হয়। এবং সার্বিয়ার হচ্ছে একজন জেনারেল, সে হচ্ছে বসনিয়ায় গণহত্যা চালায়। এই এর পরবর্তী হচ্ছে তাকে হচ্ছে অপরাধী হিসেবে স্বীকৃতি দেয় সবাই। এরপর দেখেন আব্রাহাম অ্যাকর্ড, এটা 2020 খ্রিস্টাব্দে ডোনাল্ড ট্রাম্পের সমঝোতার কারণে হচ্ছে এই করা হয়। এটা হচ্ছে ফিলিস্তিন এবং সংযুক্ত আরব আমিরাতের ভিতরে হচ্ছে এটা স্বাক্ষরিত হয়। এটার পরে হচ্ছে কি করে, এটার পরে হচ্ছে তৃতীয় দেশ হিসাবে ইউনাইটেড আরব আমিরাত, তারা হচ্ছে ইসরায়েলের সাথে হচ্ছে সম্পর্ক স্থাপন করে। এবং এরপরে আরো তিনটা দেশ তারা হচ্ছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করে। এবং এটা হচ্ছে মানে এটাকে বলা হচ্ছে আরব নর্মালাইজেশন অ্যাকর্ড, এটা এই নামেও ডাকা হয়। আচ্ছা, আমরা হচ্ছে এরপরে হচ্ছে বাংলাদেশের হচ্ছে যেমন পার্বত্য শান্তি চুক্তি হয়েছে 1997 সালে 2 ডিসেম্বর, পার্বত্য শান্তি চুক্তি দিবস বলে এটাকে। এই দিবসটা খুব ভালোভাবে মনে রাখবে। কিয়োটো চুক্তি হয় 1997 সালে, এটা হচ্ছে আন্তর্জাতিক মানে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য হচ্ছে একটা চুক্তি করা হয়। বেলফাস্ট চুক্তি হয় 1998 সালে, ব্রিটেন এবং আয়ারল্যান্ডের ভিতরে। এবং এটা হচ্ছে উত্তর আয়ারল্যান্ডের শান্তির জন্য হচ্ছে অন্যতম একটা মাইলফলক ছিল। প্যারিস লিবারেশন অর্গানাইজেশন ইসরায়েলের ভিতরে আরেকটা চুক্তি হচ্ছে উইডিভার চুক্তি, এটা হয় 1998 সালে। এই কয়টা জানলেই হবে। আর জেসিপিওএ বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, এটা হচ্ছে কি করে যে ইরানের যে পারমাণবিক চুক্তি, মানে ইরান যে পারমাণবিক অস্ত্র পরীক্ষা হচ্ছে সেটা বন্ধ করার জন্য হচ্ছে জেসিপিওএ বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তিটা করা হয়। এটা করা হয়েছে জাতিসংঘের স্থায়ী 5টা দেশ তাদের সাথে, এবং এর সাথে হচ্ছে স্থায়ী 5টা দেশের বাইরে থেকে সমস্ত জার্মানি, এই 6টা দেশ, এই 6টা দেশের সাথে হচ্ছে ইরানের হচ্ছে চুক্তি হয়। এবং এর বিনিময়ে বলা হয় যে ইরানকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না যদি ইরান পারমাণবিক অস্ত্র পরীক্ষা না করে। এছাড়া হচ্ছে এইগুলা খুব একটা গুরুত্বপূর্ণ না, অ্যান্টার্কটিকা চুক্তিটা খুব গুরুত্ব। অ্যান্টার্কটিকা চুক্তিটার মাধ্যমে এটা এরকম ভাবেই করা হয় যে অ্যান্টার্কটিকা মহাদেশ যেটা আছে সেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। অ্যান্টার্কটিকা মহাদেশে কেউ ওইখানে কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা বা অস্ত্র সংক্রান্ত কোনো পরীক্ষা টরীক্ষা চালাবে না। এবং এই চুক্তিটার মাধ্যমে হচ্ছে সবাই হচ্ছে এগ্রি করে যে অ্যান্টার্কটিকা আমরা কোনো কিছু করবো না। এবং এই কারণে অ্যান্টার্কটিকায় আপনার দেখবেন যে কোনোদিন কোনো ঝামেলা টামেলা হয় না। আচ্ছা, স্টার্ট স্টার্টের ফুল মিনিং হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, মানে হচ্ছে যে পারমাণবিক অস্ত্র আছে অস্ত্রগুলাকে হচ্ছে ধারাবাহিকভাবে কমানো। এটা স্টার্ট প্রথমে ছিল হচ্ছে স্টার্ট 1, এরপর ছিল স্টার্ট 2, বর্তমানে আছে হচ্ছে নিউ স্টার্ট। এগুলো স্বাক্ষরিত হচ্ছে 2010 সালে। নিউ স্টার্টটা এটা যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে হয়, এবং এটার মেয়াদটা শেষ হবে হচ্ছে 2026 সালে। আর কার্টাগোনার প্রোটোকল হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি, মানে হচ্ছে আমাদের যে জীব বা জৈব মানে এমন কোনো কিছু করা যাবে না যাতে করে হচ্ছে আমাদের বায়ু বা পরিবেশে হচ্ছে খুব ক্ষতি হয়।
যাতে করে আমাদের হচ্ছে বিপন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা স্বাক্ষরিত হয় 2000 সালে। এই স্বাক্ষরিত হয় 2000 সালে, এটা খুব খুব মনে রাখবেন। তারপর হচ্ছে সিটিবিটি। সিটিবিটি মানে হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। মানে হচ্ছে অস্ত্র, অনেক অস্ত্র নিয়ে হচ্ছে করা যাবে না, মানে টেস্ট করা যাবে না, এটা হচ্ছে ছিল সিটিবিটির কথা। এটা হচ্ছে 1996 সালে বাংলাদেশ স্বাক্ষর করে। মাইন ব্যান পলিসি, মানে মাইন ব্যান মানে হচ্ছে আপনার সেই স্থল মাইনটাকে হচ্ছে নিষিদ্ধ করা, এটা নিয়ে হচ্ছে পলিসি করা হয়। এবং বাংলাদেশের সাথে 1998 সালে হচ্ছে স্বাক্ষর করে। পার্বত্য শান্তি চুক্তির কথা বললাম। বাংলাদেশ ভারত পানি বন্টন চুক্তি, এটা হয়েছে 1996 সালে, 30 সালের জন্য বা 30টা বছরের জন্য হয়েছিল। তার মানে এই চুক্তির মেয়াদ শেষ হবে হচ্ছে 2026 সালে। এবং এই চুক্তিটা কে করছে দেখেন, বাংলাদেশ ভারত পানি বন্টন চুক্তি করছে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন সময় শেখ হাসিনা, এবং ভারতের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে দেবগৌড়া। তো মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি, এটা হয়েছে 1974 সালে। বিশেষ করে তখন হচ্ছে আমরা ওই যে আহ, বেরুবাড়ি যে সীমান্তটা আছে, যেটা আমাদের সংবিধানের আহ, একটা সংশোধনীয় আছে হচ্ছে এই সীমান্তটা হচ্ছে সংশোধন বা করার জন্য, বা 3 বিঘা করিডোর গঠন করার জন্য। তো এই সীমান্ত চুক্তিটা হয়েছে মুজিব এবং ইন্দিরা গান্ধীর ভিতরে, এই কারণে এই চুক্তিটাকে বলে মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি। আচ্ছা, এছাড়া হচ্ছে এই চুক্তিগুলো একটু দেখবেন, যেমন ফারাক্কা চুক্তি, তারপরে হচ্ছে বাংলাদেশ মিয়ানমার স্থল সীমান্ত চুক্তি। এই জিনিসগুলো একটু দেখবেন যে বা কবে কি বাংলাদেশ হচ্ছে স্বাক্ষর করেছে। বিশেষ করে কিয়োটো প্রোটোকল, কার্টাগোনা, মানে বিশেষ করে পরিবেশ সংক্রান্ত যেগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যে জেনেভা কনভেনশন, জেনেভা কনভেনশন 1949 সালে একটা সন্ধিপত্র। এটা আসলে কেন করছিল? এটা আসলে করা হয়েছিল হচ্ছে যে বিশ্বযুদ্ধে যে বন্দী যারা আছে, যেমন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হচ্ছে প্রত্যেকটা দেশের কাছে হচ্ছে অন্য দেশের অনেক যুদ্ধবন্দী ছিল। এখন এদেরকে কি মেরে ফেলবে না কি অত্যাচার করবে, এই অত্যাচার বন্ধ করার জন্য এবং যে যুদ্ধ বন্দীদেরকে নিরাপদে হচ্ছে আরেক দেশে ফিরাই দেওয়ার জন্য হচ্ছে এই কনভেনশনটা করা হয়েছিল 1949 সালে। এটার হচ্ছে 3টা চুক্তি এবং 3টা বাড়তি প্রোটোকল আছে। এখন হচ্ছে 3টা না, আসলে হচ্ছে 4টা চুক্তি হবে এখানে। 4টা চুক্তি, মানে 14টা আসলে হচ্ছে প্রোটোকলটাই। এখানে বলা হয় 3টে আনুষ্ঠানিক চুক্তি এবং 3টে বাড়তি প্রোটোকল। প্রথম চুক্তি হয়েছে 1864 সালে, দ্বিতীয়টা হচ্ছে 6 সালে, তৃতীয়টা 1929 সালেও, চতুর্থ চুক্তিটা হয় আসলে 3টার পরে 1949 সালে। প্রথমটাই ছিল হচ্ছে যুদ্ধক্ষেত্রে আহত এবং অস্ত্র সৈনিকদের সার্বিক উন্নতি নিয়ে। দ্বিতীয়টা হয়েছে সমুদ্রে অবস্থিত জাহাজের সৈন্যদের নিয়ে। তৃতীয়টা হয়েছে যুদ্ধবন্দীদের নিয়ে। আর চতুর্থ হচ্ছে বেসামরিক জনগণের নিরাপত্তা। মানে আস্তে আস্তে ধারাবাহিকভাবে এটার পরিধিটা বিস্তৃত হয়েছে জেনেভা কনভেনশন। আচ্ছা, এরপরে হচ্ছে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র কার কি আছে এটা নিয়ে হচ্ছে, এগুলো জাস্ট একটু দেখবেন যে কার কি যুদ্ধ বিমান আছে। যেমন হচ্ছে স্টিলথ বিমান, যেটা হচ্ছে রাডারের ফাঁকি দিতে পারে, এটা ইউএস এর কাছে অবস্থিত। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আছে, এটা ইউএস এর কাছে অবস্থিত। রাশিয়ার ক্ষেত্রে হচ্ছে মিগ 29 আছে, শায়তান 2 আছে, S-400 হচ্ছে, এটা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। ইউকের কাছে আছে টর্নেডো, এটা বেশ গুরুত্বপূর্ণ। চায়নার কাছে J-60A5, ফ্রান্সের কাছে আছে রাফাল বিমান, এটা বেশ গুরুত্বপূর্ণ। ইসরায়েলের কাছে হচ্ছে জেরিকো ক্ষেপণাস্ত্র আছে। ইন্ডিয়ার কাছে আছে হচ্ছে আইএনএস বিক্রান্ত। তারপরে ব্রাহ্ম হচ্ছে ক্রুজ মিসাইল। নর্থ কোরিয়ার কাছে হচ্ছে KN-6 মিসাইল, টাইপিডং। ইরানের কাছে আছে হচ্ছে সাহাব, তুফান, এগুলো বেশ গুরুত্বপূর্ণ। ইরানের কাছে বিশ্বের সবচেয়ে বড় ড্রোন আছে, ড্রোনটার নাম হচ্ছে মুজাহিদ 10। পাকিস্তানের কাছে আছে হচ্ছে গজনবি, শাহিন, শাহিনটা বেশ গুরুত্বপূর্ণ। তুর্কির কাছে আছে হচ্ছে আখমাকা, এটা বেশ গুরুত্বপূর্ণ। আর জঙ্গি গোষ্ঠীগুলোর নাম আপনারা একটু দেখবেন, যেমন বোকো হারাম আছে হচ্ছে নাইজেরিয়া ভিত্তিক, আল শাবাব আছে সোমালিয়া ভিত্তিক, হুতি ইয়েমেনের শিয়াপন্থী গোষ্ঠী, আরসা হচ্ছে মায়ানমারের। এগুলো সবগুলো হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলা আপনারা একটু পড়ে নেবেন। আর এই যে যেমন জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট, মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, মণিপুর নাগা লিবারেশন ফ্রন্ট, উলফা বা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, এই ফুল মিনিং গুলো একটু আপনারা জানবেন। এগুলো আপনাদের খুব বেশি পড়ানোর নাই। আর কোন দেশে কোন গোষ্ঠী আছে এগুলো একটু দেখলেই আপনারা জানবেন। এই যে বিশেষ করে কন্ট্রা নিকারাগুয়ায় অবস্থা, এটা কিন্তু একসময় বিসিএস এ আসছে। পিকেকে তুরস্কে অবস্থিত, এটা কিন্তু বিসিএস এ আসছে। তা তো এগুলো একটু দেখবেন। রেড আর্মি হচ্ছে জাপান অস্ত্র, এটাও একটা সরকারি চাকরি পরীক্ষা আসছে, এগুলো একটু দেখবেন।
আর গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলো নিয়ে একটু বলি। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ, সিবিআই এত গুরুত্বপূর্ণ না। ইউএস এর ক্ষেত্রে এফবিআই গুরুত্বপূর্ণ, সিআইএ গুরুত্বপূর্ণ। জাস্ট এগুলো একটু দেখবেন তাইলেই হবে। ইসরায়েলের মোসাদ হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে হচ্ছে গোয়েন্দাগিরি করে, আর আমান করে হচ্ছে অভ্যন্তরীণ বিষয়। রাশিয়ার ক্ষেত্রে এফএসবি, এটা গুরুত্বপূর্ণ। ইউকে এর ক্ষেত্রে হচ্ছে এসআইএস। এসআইএস কেন গুরুত্বপূর্ণ? এটার আরেক নাম হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্স সিক্স। এই MI6 এ হচ্ছে আপনাদের সবার বিখ্যাত ক্যারেক্টার জেমস বন্ড, সে হচ্ছে এই MI6 এর এজেন্ট থাকে, 007। পাকিস্তানে আছে আইএসআই, আইএসআই এর এজেন্ট। এটা নিয়ে হচ্ছে ইন্ডিয়ান মুভিগুলোতে আপনারা অনেক কিছু দেখছেন, এটাই জাস্ট একটু গুরুত্বপূর্ণ। আর এরপরে হচ্ছে সামরিক জোটের ভিতরে হচ্ছে বিশ্বের বৃহত্তম সামরিক জোট হচ্ছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা সম্পর্কে আপনারা জানেন 1949 সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়। এটা সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। এগুলা কিন্তু পরীক্ষায় প্রশ্ন অতীতে আসছে। এবং এটা কেন করা হয়েছিল? এটা করা হয়েছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন থেকে হচ্ছে আহ পশ্চিম ইউরোপকে হচ্ছে রক্ষা করার জন্য। এর মহাসচিব, বর্তমানে মহাসচিব হচ্ছে জেন্স স্টলটেনবার্গ। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12 জন এবং বর্তমানে আছে হচ্ছে 31 জন। তো এই জিনিসগুলো হচ্ছে একটু জেনে রাখবে। আচ্ছা। আর ইন্টারপোল, ইন্টারপোল 1923 সালে করা হয়, প্রতিষ্ঠা করা হয়। এটার সদর দপ্তর হচ্ছে লিওতে। আর এটার প্রতিষ্ঠাতা সদস্য হলো 50টা, বর্তমান সদস্য 195টা। এটা একটু খেয়াল রাখবে। তো এই মোটামুটি আজকের ক্লাসটা। আমরা হচ্ছে অনেক অনেকগুলা ইনফরমেশন বললাম, হয়তো একটু তাড়াতাড়ি বলছি। আপনারা অনেক কিছু বুঝছেন, আর অনেক কিছু আপনাদের একটু মানে জেনে নিতে হবে বা একটু নিজেদের একটু পড়তে হবে। ক্লাসটা কিন্তু বেশ অনেকগুলা জিনিস। তো এই জিনিসগুলো যেটা করা হয় যে পরীক্ষার আগে আমরা হচ্ছে পূর্ব পূর্ব করে আসলে আর পড়া হয় না। এই কারণে আমাদের যে এইটা থাকবে সেটা হচ্ছে আপনারা এই জিনিসগুলো অবশ্যই পারলে হচ্ছে আজকে কালকের ভিতরে পড়ে ফেলবেন, তাহলে আপনাদের জন্য এই জিনিসগুলো সুবিধা হবে। সো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আজকে ক্লাস নিয়ে যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসটা